হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কি খবর? সেই ছোটবেলায় ক্লাস 9 এর সাথে দেখা হয়েছিল। আজকে আরেক বুড়াবেলায় দেখা হচ্ছে। মাঝখানে অনেক দিন কেটে গেছে। অনেক দিন পর দেখা। তোমরা সবাই কেমন আছো? কি খবর? সবাই সুস্থ আছো কিনা? অনেক সালাম দেখতে পাচ্ছি। তো যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। তোমরা সবাই কেমন আছো? সুস্থ কিনা? আজকে হচ্ছে ঢাকায় ধরো বিগত যতদিন বৃষ্টি জমানো ছিল আল্লাহ আজকে সব বৃষ্টি দিয়ে দিছে। তোমাদের ওইদিকে কি অবস্থা? বৃষ্টি কেমন হচ্ছে? বলো। আগে বলো সবাই কেমন আছো? কি খবর? বৃষ্টি হয়েছে অনেক বেশি। আপু আমি ইংরেজিতে দুর্বল। আমিও আস কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা বলো। ম্যাম অনেক বৃষ্টি, তাই না? ঢাকাতে তো প্রচুর। চিন্তা করো আজকে উবার ভাড়া মনে হয় তোমার নিযুতে আসবে, বুঝছো? কয়েক কোটি টাকা আসবে। ভূমিকম্প হয়েছে তাই? বলতে পারবো না তো। ১,০০,০০,০০০ বছর পর দেখা। ১,০০,০০,০০০ও অনেক বছর পর। ভাইয়া কোথায়? কোন ভাইয়া? সামি ভাইয়া, রিফাত ভাইয়া সবাই আস্তে ক্লাস নিবে। আমি ভাবলাম তোমাদের সাথে অনেকদিন দেখা হয় না। তাই আজকে চলে আসলাম। আমি সুস্থ আলহামদুলিল্লাহ। কপালে একটু ব্যথা পেয়েছি। বাট ঠিক হয়ে যাবে। আহামরি কিছু না। তোমরা দোয়া করলে ঠিক হয়ে যাবে। এই তো। সিক না, আপুর হচ্ছে তোমার ১২ মাসে ১৩ বার ঠান্ডা কাশি লাগেই। তো এটা নতুন ন্যাচারাল। এমনিতে বলো বাকিদের কি অবস্থা? স্কুল কেমন যাচ্ছে? ক্লাস-টাস করছো কিনা? হুম, আজকে কিন্তু আমরা একটা মজার টপিক পড়বো, রাইট ফর্ম অফ ভার্বস। অ্যান্ড এই যে টপিকটা আছে, এটা হচ্ছে ইংরেজির একদম কি বলবো হার্ট বলতে পারি। বিকজ এই টপিকটা আমাদের সবসময় প্রয়োজন হয়। তাই না? একদম রিটেন বলো, স্পিকিং বলো, ধরো ভার্ব যদি প্রপারলি না চিনি তাহলে কিন্তু আমরা অ্যান্সারই করতে পারবো না কোনো কিছু। আর ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে যদি বলি, তাহলে তো তোমার ভার্বের একটা কোয়েশ্চেনই আসে। তো একদম গতানুগতিক রুলস মুখস্থ করে ওভাবে আমরা শিখবো না ইনশাল্লাহ। আমরা বুঝে এক্সাম্পল সহ শিখবো। যাতে করে ওরকম প্রশ্ন মাথায় না আসে যে আপু এত রুলস মুখস্থ করে মনে রাখবো কিভাবে? ঠিক আছে? অলরাইট। সো অনেকেই জয়েন করে ফেলেছো। যারা মাত্র জয়েন করেছো সবাইকে ওয়েলকাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং তোমাদেরকেও আসসালামু আলাইকুম। সবার সাথে অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগছে। তবে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন ক্লাসে জয়েন করছি শেষ পর্যন্ত যাতে আমরা ক্লাসে থাকি। কারণ এই রুলস এর ক্লাসগুলোতে ১ম গুলো বুঝলা, পরেরগুলো যদি মিস করে ফেলো এটা একটু দুঃখজনক হয়ে যায়। হ্যাঁ? সো আমরা পুরো ক্লাস সবাই একসাথে থাকবো। ওকে? যদি তোমরা আমার চেহারা সুরত ভুলে যেয়ে থাকো, অফ কোর্স, বিকজ ইটস বিন আ লং টাইম। আমার নাম হচ্ছে দিবা চৌধুরী। অ্যান্ড আজকে আমরা ফুল ক্লাস একসাথে করব। সো আমরা আজকে মেইনলি যেটা করব, আচ্ছা আমরা খাতা কলম নিয়ে বসি। একদম পয়েন্ট টু পয়েন্ট নোট করে রাখার দরকার নাই, সবকিছু লিখে রাখার দরকার নাই। জাস্ট মেইন যে কথাগুলো আছে, মেইন যে টপিক গুলো আছে সেগুলো একটু নোট ডাউন করে রাখলেই হবে। ওকে? কি বলতেছো? আপু কপাল কেটেছে কিভাবে? কপাল কেটেছে হচ্ছে যে উপরে টেবিলের মতো ছিল, আমি খেয়াল করিনি, বুঝছো? মানে এই যে এগুলো আমার মতো করো না, খেয়াল করতে হবে জীবনে, নাহলে কপাল মাথা সব ফেটে যাবে। তো বাড়ি খেয়ে ফেটে গেছে একদম, ঠুসঠাস। এই তো। এখন তবে ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং গাইস। তোমরা একটু দোয়া করো, তাহলে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর আমিও তোমাদেরকে অনেক বেশি মিস করেছি, অনেক বেশি। একজন জিজ্ঞাসা করছে কোন ডিকশনারি নিব। ডিকশনারি তো অর্থ দিয়ে কথা, সবগুলোতেই সেম, যেটা তোমার ভালো মনে হয়। বাট আমার বাসায় অক্সফোর্ডটা আছে, ওটা নিতে পারো। আমি তো আসলে অনেকগুলো পড়ে দেখিনি, সো আমি জানি না ডিফারেন্সেস বা কোনটা বেটার। আমি অক্সফোর্ডটা পড়েছি, আমার কাছে ভালোই লেগেছে। অনেকে বলছে যে আজকে তোমার সাথে ১ম ক্লাস। আরে হাই, তাহলে যাদের সাথে আজকে ১ম ক্লাস, হ্যালো, হাই। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। ওকে? আচ্ছা। তাহলে আমরা এখন ক্লাসে ফেরত আসি। একটু পরে আমরা আবার গল্প করব। গল্পগুজবে ফেরত যাব। ওকে? ওকে। সো রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে রাইট ফর্মস অফ ভার্বস মানে কি? আমরা যখন একটা সেন্টেন্সে ভার্বের প্রপার ফর্মটা ব্যবহার করি সেটাকে বলা হয় হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। ধরো একটা ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করা। আমি তোমাকে বললাম যে আমি গতকালকে লেটে বাসায় গিয়েছিলাম। গতকালকে বলেছি, তার মানে জিনিসটা পাস্টে, তাই না? সো আমি তো যাচ্ছি বলতে পারি না। আমি গতকালকে লেটে বাসায় যাচ্ছি কি বলতে পারি? আমি বলতে পারি গতকালকে আমি লেটে বাসায় গিয়েছিলাম।
এই যে ভার্বের পাস্ট ফর্মটা আমরা ব্যবহার করছিলাম, এই যে তুমি মানে ভার্বের চেঞ্জেস গুলো আনছো টেন্স ওয়াইজ, এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। একটা সেন্টেন্সে সাবজেক্ট, টেন্স আর পার্সন অনুযায়ী ভার্বের যে পরিবর্তন, সেটাকে হচ্ছে আমরা বলছি রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, সো তোমাদের জন্য ওই যে যখন কোনো চিঠি লিখে তখন বলে না পত্রের শুরুতেই সালাম নিবেন, ক্লাসের শুরুতেই এমসিকিউ, বিকজ আমরা পোল পোল করে অজ্ঞান হয়ে যাই যে আল্লাহ পোল দেয় না কিছু না। তো দেখো তো এটার অ্যান্সারটা কি হবে? হি ড্যাশ ফর দিস কোম্পানি ফর মোর দ্যান 10 ইয়ার্স। একটা ডিউরেশন বলছে যে কত সময় ধরে বা কত বছর বছর যাবত সে হচ্ছে কাজ করছিল। তাহলে এখানে কোনটা হবে বলো তো? সৌমিতা বলছে আপনার সাথে প্রথম ক্লাস। হ্যাঁ, অনেকেরই দেখছি আজকে আমার সাথে প্রথম ক্লাস। সবাইকে হাই, সবাইকে নতুন করে হ্যালো। কাশি শুনতে শুনতে অজ্ঞান হয়ে যেও না। আচ্ছা, যারা আপুকে কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ এন্ড ভেরি গুড। আদা দিয়ে চা খান, রুমাইসা থ্যাংক ইউ, অবশ্যই খাবো। আচ্ছা, এক একজন এক একটা অ্যান্সার দিচ্ছি। আফরিনা অ্যান্সার দিচ্ছে। কণিকা, হ্যালো কণিকা, আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, বলো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা গ্রুপে পোস্ট করে আপুকে মেনশন করে দিও, ঠিক আছে? সানি, আমি ভালো আছি। তোমরা কারেক্ট অ্যান্সার দিলে আরো ভালো থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, সবাই হচ্ছে সঠিক উত্তর দিচ্ছে, দেখে মজা লাগতেছে। থ্যাংক ইউ সাদাফ, সো ভেরি সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, আমরা যদি দেখি সবার আগে সঠিক উত্তর দিয়েছে বিয়াম নাফিজ লাবিব, ভেরি গুড। তারপর আরিবা ইসলাম, নরোত্তম, নরোত্তম এটা কি তোমার নাম? এটা মানে কি? তন্ময় চৌধুরী, শুভদীপা রয়, বাহ কি সুন্দর সুন্দর নাম। তারপর স্মারুপ, লিসান আল সাদ, মুকুর চাকমা, আলফি, সাইফ আলদিন সাদ। এছাড়াও যারা সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড, খুবই ভালো। হ্যাজ বিন ওয়ার্কিং কেন? কারণ হচ্ছে এখানে একটা ডিউরেশন বোঝাচ্ছে যে সে কত সময় ধরে কাজ করছে, তাই না? অতীতে শুরু হয়েছে, এখনো কন্টিনিউ আছে, এই জন্য হচ্ছে এটা বোঝাচ্ছে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নাইরা হ্যালো, বাহ তোমাদের সবার নাম এত সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর নাম। আচ্ছা, এখন আবার অনেকে নতুন করে জয়েন করেছে এবং সবাই জিজ্ঞাসা করছে মাথায় কি হয়েছে। আমি একটু ব্যথা পেয়েছি, জাস্ট আহামরি কিছু না, একটু ব্যথা পেয়েছি তো একটু কেটে গিয়েছে, ঠিক হয়ে যাবে। তোমরা একটু ইয়ে করো, দোয়া করলেই ঠিক হয়ে যাবে। নরোত্তম মানে নর মানুষের উত্তম, উত্তম ভালো, বাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর নাম। অলরাইট গাইস, একদম বাবুদের একটা স্লাইড। বাবুদের স্লাইডটা কি? আমাদের যে তিনটা টেন্স আছে, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, এটার ক্লাসিফিকেশন গুলো আছে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? যে একটা টেন্সের যে চারটা ভাগ আছে সেই ভাগগুলো আমরা লিখে ফেললাম। এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বস তো করবোই অফকোর্স, বাট একটু দেখি যে কখন আমরা কোন টেন্সটা ব্যবহার করি, তাই না? দেখো, সো ইনডিফিনিটের ক্ষেত্রে আমার মনে হয়, দেখো বাংলাতে কিছু, সমিতা বলছে বানিয়ে লেখার পদ্ধতি দেন। বাবা আমি যেটা করছি, আজকে তো রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাস, আজকে হচ্ছে তোমার বানিয়ে, এটা তো ফ্রি হ্যান্ড রাইটিং বা রাইটিং পার্টের ক্লাস না। হ্যাঁ, যখন রিটেন পার্টের ক্লাস হবে তখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর সবগুলো টেকনিক জানবো। বাট রাইট ফর্মস অফ ভার্বস এর ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি, আমার বুঝছো রুলস মাথায় থাকতো না। তো মানে আমার এমনিতেই জিনিসপত্র মনে থাকে কম, ম্যাথ এর ফর্মুলাই মাথায় থাকতো না, ইংলিশ রুলস তো আরো আগে মাথায় থাকতো না। তো আমি হচ্ছি ব্যক্তিগতভাবে এক্সাম্পল দিয়ে পড়ার চেষ্টা করতাম বা বোঝার চেষ্টা করতাম। কারণ এই যে বাংলায় এত কঠিন কঠিন করে লেখা থাকে না, এটা খুব আমার প্যারা লাগে। বুঝছো, অনেক কঠিন লাগে, অনেক প্যারা লাগে যে কি বলে চিরগতি ঠিকই ও চির সত্য বোঝাতে। সো এর থেকে বেটার আমি বুঝি, সংজ্ঞা পাখির মতো মুখস্থ না করে গিয়ে ভেতর থেকে যদি বুঝি, তাহলে কিন্তু আরো অনেক সহজ লাগে। ওকে, সো ইয়া দ্যাটস হোয়াট আই ওয়াজ থিংকিং, যে আমরা হচ্ছি এক্সাম্পল দিয়ে দ্রুত দ্রুত বুঝে ফেলবো। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছ, ইনডিফিনিটের ক্ষেত্রে সাধারণত ইনডিফিনিট আমরা কখন ব্যবহার করি? আমরা একটু আগে যে বাবুদের একটা স্লাইড দেখলাম না, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স যে তিনটা প্রকার, এর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট যেটা আছে সেটা আমরা কখন ব্যবহার করি? উই লাভ ইংলিশ। আমি জানি না তোমরা কি ইংরেজি ভালোবাসো কিনা, আশা করি বাসো। ইংরেজি কিন্তু খুব মজার কুতু একটা সাবজেক্ট, কিউট একটা সাবজেক্ট। সো আমরা যদি কোনো কাজ, অভ্যাস
বা চিরসত্য বোঝায় যে জিনিসটা ধরো রেগুলার, হ্যাঁ? রেগুলার কোনটা? এই যে তোমরা স্কুলে যাও। স্কুলে তোমরা রেগুলার যাও না? তুমি প্রতিদিন সকালে উঠো, হ্যাঁ? তুমি প্রতিদিন ভাত খাও। তো যেই জিনিসগুলো আমরা রেগুলার করি অথবা চিরসত্য, চিরসত্য কোনটা? দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। সূর্য ওয়েস্টে কি হয়? সেট হয়, অস্ত যায়। সো এই যেগুলো চিরসত্য ইউনিভার্সাল ট্রুথ আছে, ওই সেন্টেন্স গুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। বুঝেছো? দেখো তো, পাস্ট ইনডিফিনিট কোনটা? অতীতের কোনো কাজ। তোমরা তোমাদের সুবিধার জন্য আপু হচ্ছে পাশে তোমার স্ট্রাকচার গুলো লিখে দেই, হ্যাঁ? যদিও প্রবাবলি আছে সামনে। V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 plus object, subject plus shall will plus V1 plus object. V1, V2, V3 মানে জানি তো? V1 মানে হলো প্রেজেন্ট, V2 মানে হলো পাস্ট and V3 মানে হলো পাস্ট পার্টিসিপল, তাই না? am is are কখন ব্যবহার করা হয়? আমরা আসতেছি। হুমায়রা বলছে 10 মিনিট স্কুলে আপনার ক্লাস করেছিলাম। আপনার ক্লাস অনেক থ্যাংক ইউ হুমায়রা। আমারও ভালো লাগছে তোমার সাথে আবার দেখা হয়ে। ইটস ভেরি বিউটিফুল টু মিট ইউ अगेन। থ্যাংক ইউ। ওকে, আমারও কাশি আপনার মতো ঠান্ডা। চা খাও, তুলসী, তুলসী চা খাও, সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি। ঠান্ডা কাশি খুবই ফালতু জিনিস। এটা রাখা যাবে না, ওকে? আচ্ছা, একটা জিনিস তোমাদের কাছে আপু এটা রিকোয়েস্ট করব। আপুর কিন্তু তোমাদের সাথে অনেক দিন পর দেখা। মানে সেই ১০ কোটি বছর আগে দেখা হয়েছিল মনে হয় কোন এক খ্রিস্টাব্দে। এখন ২০২৫ এ দেখা হচ্ছে। তাহলে আমার তোমাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট আছে। আমরা যদি ক্লাস রিলেটেড কমেন্টের বাইরে অনেক আজেরা কমেন্ট করি, তাহলে কেমন হলো বলো? আপু এতদিন পর আসছি, এখন আমরা যদি কি করি? শুধুমাত্র মানে ক্লাসের বাইরে কমেন্ট করি তাহলে একটু কেমন, কেমন হয়ে গেল না? আমরা তো ভালো, আমরা পুকিস। সো আমরা একটু ক্লাস রিলেটেড কমেন্ট করি। যখন আমরা গল্প করব, তখন হচ্ছে আবার আমরা ক্লাসের বাইরের কথা বলব। ঠিক আছে? হয় কি আমরা যদি ধরো এই যে মানে ক্লাসের বাইরে কমেন্ট করি তাহলে তো অনেক ইম্পোর্টেন্ট কমেন্ট গুলো সরে যায়। আর এই যে এত ইম্পোর্টেন্ট একটা টপিক, এটাও তো মিস হয়ে যাবে। আমরা তো পড়া বুঝবো না। ঠিক আছে? থ্যাংক ইউ। আমার মনে হয় তোমরা সবাই রিকোয়েস্টটা রাখবা, ওকে? না, ইটস ওকে বাবা। প্রত্যয় বলছে আপনার পাশে আমরা আছি। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ইমোজি গুলো না দেই বাবা, ঠিক আছে? একজন বলেছে V1 V2 টা আবার বলেন। V1 হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম সংক্ষেপে আমরা বলি V1। V2 টা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 টা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন কোনটা? ধরো একটা সেন্টেন্স, একটা ভার্ব বললাম গো। গো হলো V1, ওয়েন্ট যেটা পাস্টে আছে V2, গন যেটা পাস্ট পার্টিসিপেলে আছে সংক্ষেপে বলছি V3। ওকে, বুঝছি। আপুকে একটু বলো বুঝলে, ঠিক আছে? পারফেক্ট রুদ্র বোঝে না, কোনো প্রবলেম নাই রুদ্র, আমরা আজকে সব বুঝে যাবো ইনশাল্লাহ। সো দেখো, আজকে আমরা একদম প্রথমে একদম বেসিক রুলটা শিখি, যেটা একদম তোমার ক্লাসিক এন্ড বেসিক রুল, যেটা আমাদের জানা লাগবেই। এটা আমরা অনেকে একটা ভুল করি। আপু শ্যাল উইল কখন ব্যবহৃত হয়? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা একটু বলে দেই না? একটা মজার জিনিস হচ্ছে, ব্রিটিশে যারা একটু বড়লোকস তারা হচ্ছে শ্যাল ব্যবহার করত, আর যারা একটু গরিবস তারা হচ্ছে তোমার উইল ব্যবহার করত। কিন্তু আধুনিক ইংরেজিতে শ্যালের প্রচলন না বললেই চলে, হ্যাঁ? তবে শ্যাল আমরা কখন ব্যবহার করি? শুধুমাত্র আই আর উইর সাথে শ্যাল ব্যবহার হয়। আই আর উইর সাথে, আই আর উইর সাথে কিন্তু উইলও বসে। ঠিক আছে? আই আর উইলের সাথে, উইর সাথে উইলও বসে। উইল সবার সাথে বসে। মনে করো উইল হচ্ছে সবার বন্ধু, আর শ্যাল হচ্ছে খুব চুজি, ও শুধু আই আর উইর সাথে কথা বলে। হুমায়রা বলতেছে আমি গরিবস। হ্যাঁ, এখন আগে তো গরিবসদের জন্য হচ্ছে তোমার উইল ব্যবহার করা হতো, কিন্তু এখন দেখো এখন সবার জন্য হচ্ছে সবাই গরিবস এখন। অনু বলছে নোট করব, করে ফেলো। আপুকে দেখাইও, হ্যাঁ? নোট ক্লাস শেষে গ্রুপে পোস্ট করো, আপু চেক করে দিব কে কি লিখেছো, চেক করে দিব। কণিকা বলছে কিছুই বুঝি না। কি বোঝো না কণিকা? বলতে হবে তো, কি যে বোঝো না তাই বোঝো না, না? আপু ও বি, আচ্ছা এটা মনে হলো অবজেক্ট। অবজেক্ট, সাবজেক্ট, অবজেক্ট সংক্ষেপে লিখেছে ও, কি রে, হয় না কেন? এই যে অবজেক্ট সংক্ষেপে লিখেছে, ওকে? ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় চলে যাই। দেখো, আচ্ছা তোমরা কি জানো এই মুভিটার নাম কি? এটা একটা জিবলি মুভি। আমাকে জানলে বলো এটার নাম কি। একটা বেসিক মানে একদম বাবুদের একটা রুল হচ্ছে যে
আমরা যখন থার্ড পারসন সিঙ্গুলার দেখব সাবজেক্ট, তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব, তাই না? যখন আমরা কি করি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখি সাবজেক্টে, তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। অনেকে কারেক্ট নাম বলে ফেলছে, আমি এই স্লাইড শেষে বলতেছি। একজন লিখছে চাঁদ মামা। আচ্ছা, তাহলে দেখো, ধরো আমি কার কথা বলবো, আমি সুমাইয়ার কথা বললাম। হ্যাঁ, সুমাইয়া চা পছন্দ করে। এখন আমি যদি লিখি সুমাইয়া লাইক টি, এটা কিন্তু ভুল হবে। কি হবে? সুমাইয়া লাইকস টি। লাইকস ভার্বের সাথে এস বা ইএস বসাতে হবে। কেন? কারণ সুমাইয়া হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার। ঠিক আছে? যদি প্লুরাল হতো তাহলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস হতো না, তাই না? তখন আমরা কি লিখতাম? যেমন দেখো, মুভিজ ওয়ার্ক অ্যাজ আ সোর্স অফ এন্টারটেইনমেন্ট। মুভিজ ওয়ার্ক, এখানে কি ভার্বের সাথে এস বা ইএস হয়েছে? হয়নি। কেন? আমার সাবজেক্টটা প্লুরালে আছে। ঠিক আছে? সাবজেক্ট যদি প্লুরালে থাকে তাহলে আমার ভার্ব সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে আমার ভার্বের সাথে আমি এস বা ইএস বসাই। দেখো তো বুঝেছো কিনা? হ্যাঁ, মুভিটার নাম হচ্ছে গ্রেভ অফ ফায়ারফ্লাইস। ভেরি গুড, থ্যাংক ইউ গাজী। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। হ্যাঁ, দেখো তো বুঝেছো কিনা? তাহলে সুমাইয়া লাইকস টি মানে ফার্স্ট পারসন যদি হতো আই, তাহলে আই এর সাথে গো হলো। হ্যাঁ, আই গো। সেকেন্ড পারসন যদি হতো ইউ, তখনও গো। কিন্তু হি বা শি বা ইট বা যদি কোনো নাউন অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হতো, তখন কি হয়ে যেত? গোস। কিন্তু আবার যদি থার্ড পারসন প্লুরাল হতো, ঠিক আছে, থার্ড পারসন প্লুরাল হলে আমরা কি লিখবো? গো। দেখো তো বুঝেছি কিনা? কি বলতেছো? বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। সাবজেক্ট ফার্স্ট সেকেন্ড ফার্স্ট, না আমরা কি বলি, জেরিন লিখেছে পিসির ভাইয়া ভালো পড়ায়। পিসির কে? শিশির ভাইয়া? শিশির ভালো পড়ায়, অফকোর্স, মাশাল্লাহ, খুবই ভালো পড়ায়। ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড। আপু এর আগে আমি জানি না বাবা, একটু রুটিন দেখতে হবে আমাদের কাইন্ডলি। হ্যাঁ, ইজি, ক্লিয়ার। হ আবার কি জিনিস? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে আমরা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস বসাই, আর প্লুরাল থাকলে তখন হচ্ছে তোমার এস বাই এস বসে না। ঠিক আছে? অলরাইট, কন্টিনিউয়াস আমরা চলে আসি। ওই যে আমরা তো ইনডিফিনিট হয়েছে আমাদের, ইনডিফিনিটের মধ্যে আমরা তিনটা দেখলাম, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, তাই না? এখন আমরা দেখি যে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস আমরা কখন বসাই। সো কন্টিনিউয়াসেরও তিনটা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। সো এটাও হচ্ছে তোমার খুবই বেসিক, খুবই সহজ, একদম বাবুদের। একটু আমরা দেখি। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আপু আগে স্ট্রাকচার গুলো লিখে দেই। সাবজেক্ট প্লাস, একদম বাবুদের। একজন জিজ্ঞাসা করেছিল অ্যাম ইজ আর কখন বসে, আপু বলে দিচ্ছি, V1 ING অবজেক্ট। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে সেম জিনিস, জাস্ট অ্যাম ইজ এর জায়গায় কি হচ্ছে, ওয়াজ ওয়্যার প্লাস V1 ING অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি, V1 ING অবজেক্ট। ধরো কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি জানো? কন্টিনিউয়াস বলতে আমরা, আচ্ছা বাবারা, আমরা এই যে দেখো কতজন কি সুন্দর করে ইমোজি দিচ্ছে। এখন আমরা যদি ব্যান খেয়ে যাই তাহলে কেমন লাগবে বলো তো? ভাল লাগবে কি? যদি ব্যান খেয়ে যাই, রিপোর্টেড হয়ে যাই, সেগুলো না করি। আমরা ক্লাস রিলেটেড, এই যে একজন কি জানি লিখছে, তারও ভালোই লাগতেছে, দাঁড়াও তোমার প্যারাগ্রাফটা পড়ে তারপর তোমার ব্যান, আচ্ছা অনেক উপরে চলে গেছে, তুমি আরেকবার করো, তোমার প্যারাগ্রাফটা পড়ে তারপর তোমাকে ব্যান করে দিচ্ছি। আচ্ছা দেখো, সাধারণত আমরা হচ্ছে তোমার কন্টিনিউয়াস বলতে কি বোঝাই? কন্টিনিউয়াস মানে যখন কোনো কিছু চলমান বোঝায়। হ্যাঁ, কোনো কিছু যখন রানিং, ধরো এশিয়া কাপের কোয়ালিফাইং ম্যাচ চলতেছে না, বা ধরো একটা সিরিজ শুরু হলো বাংলাদেশের সাথে, কার বলবো, ইন্ডিয়ার শুরু হলো, এবং ধরো সারপ্রাইজিংলি বাংলাদেশ জিতে যেতেছে, তো সিরিজটা চলছে। যখনই আমরা রানিং কিছু বোঝাই তখন সেই ক্ষেত্রে আমরা সেটাকে কন্টিনিউয়াস টেন্স বলি। বর্তমানে চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আগে চলছিল পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে চলবে ফিউচার কন্টিনিউয়াস। একটা কথা আমরা অলওয়েজ মনে রাখবো, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, এখন ভার্বের কোন ফর্মের সাথে আইএনজি পড়ে দেখো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ডেফিনেটলি আমরা তো ধরো ধরো আমি তিনটা পার্ট লিখলাম, হ্যাঁ, ডু, ডিড, ডান। তা আমি তো
এই যে ডিড ডান। আমি তো আইএনজি শুধু ডু এর সাথেই বসাতে পারি, ডুইং ডিডিং ডোনিং তো হয় না, তাই না? সো আইএনজি যখন বসাবো অলওয়েজ হচ্ছে আমরা ভার্বের কি করব সাথে মানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাই। ওকে, তো অ্যাম ইজ আর একজন জিজ্ঞাসা করছো ফার্স্ট মানে আই এর সাথে অ্যাম বসে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ আর প্লুরাল হলে আর। ওকে, দেখো তো বুঝেছি কিনা। সো এখন আমরা তো স্ট্রাকচারটা দেখলাম, রাইট ফর্মস অফ ভার্বস এটা আমরা কিভাবে ব্যবহার করবো, এটার কাজটা কি। দেখো, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন কখন ব্যবহার করি, আমাদের একটা সেন্টেন্সে যদি রাইট নাও বোঝায়, একটা কাজ এই মুহূর্তে চলতেছে, ধরো আমরা এখন ক্লাস করছি, হ্যাঁ আমরা এখন ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ রাইট নাও, আই এম কন্ডাক্টিং আ ক্লাস রাইট নাও, এই মুহূর্তে, অ্যাট দ্য মোমেন্ট সেম, এই মুহূর্তে বোঝাচ্ছি, তাই আমরা কি করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি নাও, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট, স্টিল, টুডে কিন্তু টেম্পোরারি অ্যাকশন, টেম্পোরারি মানে কি স্বল্প সময়ের জন্য, ঠিক আছে। সো যখন আমাদের এই ওয়ার্ড গুলো থাকবে একটা সেন্টেন্সের মধ্যে, আমরা চোখ একটা স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নিতে পারো, তখন আমরা চোখ বন্ধ করে বুঝে যাব যে সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বুঝেছো ইয়াসিন? তুমি জিকির করতেছো বাবা, এত পোলাবেন আসছে, থ্যাংক ইউ, ইটস এ গুড থিং। আচ্ছা, ওয়াজ আর ওয়্যার এর মধ্যে ডিফারেন্স কোথায়? ওয়াজ হলো সিঙ্গুলারের জন্য আর ওয়্যার হলো প্লুরালের জন্য। ওকে, তারপর দেখো, আমরা একটা স্ক্রিনশট চাইলে হচ্ছে নিয়ে নিতে পারি, তাহলে এগুলো আমরা যখন দেখব তখন আমরা বুঝবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে। হুম, ওকে, তাহলে এটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। আমরা এখন দেখি পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হচ্ছে কোনটা হবে, ঠিক আছে। ওয়াইল যখন থাকে ডেফিনেটলি এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ওয়েন, অ্যাট দ্যাট টাইম, যদি এই মুহূর্তে হয়, অ্যাট প্রেজেন্ট হয়, তাহলে তো আমার হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু অ্যাট দ্যাট টাইম ওই সময়, তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। অল ডে ইয়েস্টারডে, আজকের যদি তোমার ইয়ে হয়, আজকের যদি টেম্পোরারি হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কালকের টেম্পোরারি হলে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস। দেন এটার আসলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমাদের রাইট ফর্ম অফ ভার্বসটা একটা হচ্ছে প্যাসেজের মধ্যে আসবে। ওকে, সো একটা প্যাসেজের মধ্যে আমরা যখন দেখব আমাদের সেন্টেন্সে হচ্ছে তোমার এই শব্দগুলো আছে, চোখ বন্ধ করে আমরা পাস্ট কন্টিনিউয়াস বসিয়ে দিব। রাইট ফর্মস অফ ভার্বসটা হচ্ছে কি, ধরো তুমি যখন একটা প্যাসেজ পড়বে তখন তো তুমি পড়ে অর্থ বুঝবা, তাই না? অর্থ বুঝে তারপর আমরা প্রপারলি বসাবো। ওকে, টেম্পোরারি অর্থ হচ্ছে সাময়িক, অল্প সময়ের জন্য। ওকে, এখন আমরা আসি, আমাকে একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা। যদি আমরা সময় পাই ইরেলিভেন্ট কমেন্ট করার পাশাপাশি একটু রেলিভেন্ট কমেন্ট করার, তাহলে একটু আপুকে বলো তো আমরা বুঝছি কিনা। উপরে গেলে স্ক্রল করো, ওভার, হ্যাঁ এই যে। আচ্ছা, তাহলে দেখো, থ্যাংক ইউ যারা যারা আপুকে জানাও যে বুঝেছি, ভেরি গুড। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কোনটা? কোন কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু প্রভাব আছে, অর্থাৎ একটা কাজ এস বাই এস কখন বসবে, বাবা এটা কিন্তু বলা হয়েছে, একটু মনোযোগ দিতে হবে, হ্যাঁ। এস বাই এস আপু কি বলেছি, কখন বসবে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। আই গো, ইউ গো, কিন্তু যদি হি হয় থার্ড পারসন সিঙ্গুলার, বা ধরো রিফাত, তখন কি হবে, গোস। ওকে, কেন? কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস বসে, ঠিক আছে। 80% বুঝতে পেরেছি, ইটস ফাইন, 80% তো অনেক বুঝেছো, প্র্যাকটিস করতে করতে 110% বুঝে যাবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট, কোনো কাজ একমাত্র শেষ হয়েছে কিন্তু প্রভাব আছে। ফার্স্ট আপু তোমাদেরকে স্ট্রাকচারটা লিখে দেই, আমরা প্রেজেন্ট পারফেক্টে কি করি, সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, V3, অবজেক্ট। আপুর লেখা হচ্ছে বোর্ডে অতীব মাত্রায় বিশ্রী হয়, একটু কষ্ট করে আমরা বুঝে নেই, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, হ্যাভ কখন বসে আর হ্যাজ কখন বসে এটা কি আমরা জানি? হ্যাভ কখন বসে আর হ্যাজ কখন বসে? ধরো আমরা তো পার্সন চিনি, তাই না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন প্লুরালের সাথে আমরা হ্যাভ বসাই। থার্ড পার্সন প্লুরাল, প্লুরাল মানে কি, বহু বচন, ঠিক আছে। আর শুধুমাত্র
থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা হ্যাজ বসাই, সিঙ্গুলার মানে একটা, ঠিক আছে? বুঝছো? দেখো, আই ফার্স্ট পারসন আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, কিন্তু আমরা থার্ড পারসন সিঙ্গুলার, ধরো রিফাত, তাহলে কি বসবে? হ্যাজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার। বুঝেছো? আপনি এত ফার্স্ট স্লাইড সরান যে আমরা দেখতে পারছি না। আমি তো আচ্ছা, এখন দেখো, এটা তো তোমরা ক্লাস শেষে পেয়ে যাবে, বুঝেছো? আচ্ছা, রুলসে কিন্তু ইজি, থ্যাংক ইউ, রুলসে এখনো যাইনি বাবা। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট, এটা তো শেষ হয়নি বাবা, আমি শুধু তোমাদেরকে দেখালাম যে হ্যাভ আর হ্যাজে আমরা কখন কোথায় বসাবো। ওকে, আচ্ছা দেখো, একটা সেন্টেন্সে যখন এই ওয়ার্ডগুলো থাকবে, যেমন নেভার, সো ফার, রিসেন্টলি, আই হ্যাভ রিসেন্টলি মেট হিম, ধরো তোমাদের সাথে যখন দেখা হয়েছে, মনে করো আজকে 3-4 দিন পর আমি বললাম যে রিসেন্টলি ওর সাথে দেখা হয়েছে, আই হ্যাভ রিসেন্টলি মেট হার আর হিম। হ্যাঁ, lately, today, this week, this month, this year, আবার just now যখন থাকে, just now, তখনও হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাই। ধরো তুমি পাস্তা খেয়েছো, তাহলে আই হ্যাভ ইটেন পাস্তা। তুমি বলছো যে আই হ্যাভ সিন সো মেনি ক্যাটস লেটলি, একটা কিউট ক্যাট দেখতে পাচ্ছি, এরকম ধরো কুতু কুতু ক্যাট দেখেছো রাস্তার মধ্যে, সো আই হ্যাভ সিন সো মেনি ক্যাটস লেটলি, যখন আমি এরকম বোঝাচ্ছি লেটলি দেখতে পাচ্ছি, বুঝেই যাচ্ছি যে এখানে আমরা কি করব, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্টের রুলসটা দেখো, হ্যাভ এর সাথে ভি থ্রি মানে যেন কোনটা, পাস্ট পার্টিসিপল। সিনথিয়া বলছে একটু বলো কোনটা বাবা। ভি থ্রি মানে হলো তোমার পাস্ট পার্টিসিপল, গো, ওয়েন্ট, গন, 3 নাম্বারটা, ঠিক আছে? বুঝেছো? জি আপু। ওকে, পরে এগুলা তো হাজি হিবিজিবি আঁকাআঁকি, পরে চলে যাই। প্রেজেন্ট পারফেক্ট যদি যেহেতু আমাদের শেষ, আমরা হচ্ছে পাস্ট পারফেক্ট চলে যাই। আপু ইংরেজিতে দুর্বল, কি করব? ক্লাস করব, ঠিক আছে? আমি যদি সারাক্ষণ বলতে থাকি আমার জ্বর, আমার জ্বর, আমার জ্বর, তাহলে কিন্তু জ্বর ভালো হবে না। ওষুধ খেতে হবে, পানি খেতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। সেম ভাবে আপু আমি দুর্বল, আমি দুর্বল, ইংরেজি দেখলে মাথা ঘোরায়, বিরক্ত লাগে, তাহলে তো বাবা ঠিক হবে না। প্র্যাকটিস করতে হবে, ক্লাস করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো, পাস্ট পারফেক্ট আমরা কোনটা বলি? অতীতে 2টা কাজ একসাথে ঘটেছে, অতীতে 2টি কাজ একসাথে ঘটে, যেটা আগে ঘটেছে সেটার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, ঠিক আছে? ধরো আমি তো আগে স্ট্রাকচারটা লিখে দেই, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। আচ্ছা, এটা মুছি, একদম বেশি পচা হয়ে গেছে। হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। একটু আগে যেমন একটা কনফিউশন ছিল যে কখন হ্যাভ বসে আর কখন হ্যাজ বসে, এখন তো আর ওই প্যারাটা নাই, বুঝছো? এখন তো একটাই, শুধু হ্যাড, তাই না? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, ওদের 2টা কাজ হয়েছে, কোনটা আগে হয়েছে এটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি। ওকে, সো এখন ওই যে কিছু সিগন্যাল ওয়ার্ডস ছিল না একটু আগে, যেগুলো এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, সেখানে এখানে কি কি আছে দেখো, বিফোর, আফটার, ওয়েন, অলরেডি, জাস্ট, নেভার, ওয়ান্স, আনটিল দ্যাট ডে, বাই দ্য টাইম, এগুলো যখন থাকে একটা বাক্যে, তখন আমরা কি করি, পাস্ট পারফেক্ট টেন্স বসাই। ওকে, যেমন দেখো, দ্য বাস হ্যাড লেফট বিফোর আই রিচড, আমি পৌঁছানোর আগে বাসটা আল্লাহ হাফেজ, হ্যাঁ, টাটা বাই বাই হয়ে গেছে, চলে গেছে। সো যখনই আমরা ফার্স্ট পারফেক্ট বসাবো, 2টা কাজের মধ্যে একটা হচ্ছে তোমার ফার্স্ট পারফেক্ট, আরেকটা দেখো ফার্স্ট ইনডিফিনিট। তো আমি ছোটবেলায় অনেক প্যারা খেয়ে যেতাম যে বিফোর আফটারের মধ্যে কখন আগে পারফেক্ট হবে, কখন পরে পারফেক্ট হবে। দেখো এখানে এই যে আমাদের একটা এক্সাম্পল আছে না, খুবই লাইক অলওয়েজ আমরা ব্যবহার করে আসি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অথবা দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তো আমি বুঝছো ছোটবেলায় খুবই কনফিউজড হয়ে যেতাম যে কখন আগে হ্যাড কখন পরে হ্যাড। তো আমরা কিভাবে এটা মনে রাখতে পারি, মানে চুটি বুদ্ধি, চোরা বুদ্ধি, দেখো, বিফোর মানে হচ্ছে আগে, তাই না? তার মানে আগে পাস্ট পারফেক্ট বসবে। আফটার মানে হচ্ছে পরে, তার মানে পরে পাস্ট পারফেক্ট বসবে। দেখো কত সহজ মনে রাখা। বিফোর মানে আগে, তাই আগে হচ্ছে পাস্ট পারফেক্ট। আফটার মানে পরে, তাই পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। যেহেতু পরে পাস্ট পারফেক্ট, তো স্বাভাবিকভাবেই প্রথমে সিম্পল পাস্ট,
যেহেতু আগে পাস্ট পারফেক্ট, তাই পরে স্বাভাবিকভাবেই সিম্পল পাস্ট। দেখো তো বুঝেছি কিনা? দে এর সাথে কি ডিড বসে? বসবে না কেন? দে ডিড দেয়ার জব। দে ডিড আ গুড জব। হ্যাঁ বাবা, পড়াতাম, এখন শিখোতে। অক্সিলারি বানান ভুল হয়েছে ইমরান। অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে আমরা অ্যামিজ আর ওয়াজ আর এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি, হেল্পিং ভার্ব বলি। বুঝতে পারছি, থ্যাংক ইউ। একজন সালাম দিচ্ছে জিকিরের মতো করে বাবা। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমরা একটু ক্লাসে মনোযোগ দিই। আচ্ছা, খুঁজে পেলাম না। এনিওয়েজ, আচ্ছা তাহলে আমরা বুঝছি এটা না, বিফোর আফটার এর প্যারাটা আশা করি আর হবে না। ওরে দেখো, ওরে ইনজেকশন দিতেছে, ও কি করতেছে দেখা যাবে না? আচ্ছা যাবে না, বাট ও কান্নাকাটি করতেছে। আমাদের সবাই মানে এই যে দেখো কান্নাকাটি করতেছে। হি রিপ্রেজেন্টস অল অফ আস, লাইক যে আমরা কান্নাকাটি করতেছি ইনজেকশন দেওয়ার সময়। ডক্টর কখন আসছে এটা হচ্ছে আফটার না বিফোর? ওকে, তো আমাদের সেকেন্ড পোল কোয়েশ্চেন চলে আসছে। আগে একটু প্রশ্নটা পড়ি, তারপর আপু হচ্ছে লঞ্চ করে দিচ্ছি। এটা মানে একদম বাবুদের প্রশ্ন, কারণ আমরা মাত্র বুঝেছি যে বিফোর থাকলে কখন পাস্ট পারফেক্ট বসে আর কখন হচ্ছে সিম্পল পাস্ট বসে। হ্যাঁ, সেটা একটু আমরা বুঝে বুঝে অ্যান্সার দিয়ে দিই। একজন সানি লিখেছে বুগি নাই। সানি বুগি নাই বুঝবো না, বোঝার কথা না। এই যে সুন্দর একজনে পাইছে, এখন আমরা সুন্দর করে ব্যান করে দিই। এই যে দেখো, না বাবা শাওন, তোমার বাসায় অবশ্যই কল দেওয়া হবে। ঠিক আছে, ওকে দেখো, এটা আপু তাহলে লঞ্চ করে দেই। হ্যাঁ, আচ্ছা যারা নামাজের বিরতি চাচ্ছ, এশার নামাজে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। তো এশার নামাজের ক্ষেত্রে সাধারণত ক্লাসে বিরতিটা দেওয়া হয় না। আমরা হচ্ছে ক্লাস শেষে পড়াটা প্রেফার করি। বাট তোমাদের যদি কারো জামাত মিস হয়ে যায়, তোমরা গিয়ে পড়ে আসতে পারো। আবার হচ্ছে যতটুকু সময় যাবে ওটা আমরা এসে পরে রেকর্ডিংটা দেখে নিতে পারবো। আচ্ছা, এটার অ্যান্সারটা দেখ, তারপর আসো। ওকে, অলরাইট গাইস, টাইমস আপ। দেখি কি অবস্থা। তো সহজ একটা বলে একটু বেশি সময় দিয়ে ফেলছি। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে ডক্টর সারোয়ার জাহান। ভেরি গুড, আশা করি ভবিষ্যতে তুমি ডক্টর হয়ে যাও ইনশাল্লাহ। জিয়াদ খলিল, নাফিসা তাবাসসুম রাইসা, সাইফ আলদিন সাদ, খুবই সুন্দর সুন্দর নাম। জাহিরা আবেদিন, রাকিন আনজুম, তন্ময় চৌধুরী, ওয়াসিফা জারিন, নাবিল ব্রো, রূপম দেব। ভেরি গুড। তারপর ডক্টর হুমায়রা নামও দেখতে পাচ্ছি। এছাড়া হচ্ছে যারা আপুকে সঠিক উত্তর দিয়েছো কমেন্টে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভেরি গুড। তো আমি ক্লাসে আসার পরপর তোমরা জিজ্ঞাসা করছিলে না যে ভাইয়ারা কোথায়, এই ভাইয়া কোথায়, ওই ভাইয়া কোথায়। এখন সব ভাইয়াকে একসাথে আনা সম্ভব হয়নি, তবে রিফাত ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে হচ্ছে আনা সম্ভব হয়েছে। তোমাদের ক্লাসে রিফাত ভাই অনেক ক্লাস নেয় মনে হয় না? খুব কম না? আমার সাথে অনেক বছর পর দেখা হয়েছে নাইনে। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? পড়াশোনা কেমন যাচ্ছে? তো আমি অনেকক্ষণ ধরে ক্লাস দেখতেছিলাম আপুর। আমি নিজেও আর কি মানে যেগুলা ভুলে যাচ্ছি সেগুলো আর কি ঝালাই নেওয়ার চেষ্টা করতেছিলাম। তো বাব্বাহ, পুরা মানে 1090 জন স্টুডেন্ট, এত স্টুডেন্ট ক্লাস 9-এ। খুবই দারুণ লাগলো দেখে যে তোমাদের পড়াশোনার প্রতি খুব আগ্রহ। শুধু হচ্ছে ছোট্ট একটা রিকোয়েস্ট বা একটা কথা বলার জন্য আর কি তোমাদেরকে এখানে বলা। তো দেখো আপু কত সুন্দর করে পড়াচ্ছে, কত এফোর্ট দিয়ে পড়াচ্ছে। যখন হচ্ছে টিচাররা যখন এখানে এসে পড়ায়, বাবারা মানে খুব জিনিসটা ইজি না কিন্তু। হ্যাঁ, এই যে এদিকে 3টা লাইট চোখের সামনে এসে চোখ ব্যথা করে, পিঠ ব্যথা করে দাঁড়ায় থাকতে থাকতে। আর তোমরা যে ক্লাসটা করো, তোমরাও অনেক কষ্ট করো তাই না? তোমরাও ফোনের দিকে তাকায় থাকতে হয়, তোমাদের মা বাবারাও তো হচ্ছে গিয়ে কত টাকা পয়সা খরচ করে এখানে ভর্তি করাইছো তাই না? এখানে তোমরা অধিকাংশই খুবই ভালো স্টুডেন্ট, তোমরা প্রচন্ড মনোযোগ দিয়ে পড়াশোনা করতে, সবকিছু ঠিকঠাক আছে। অল্প কয়েকজন, 10-12 জন, তোমরা হচ্ছে করো কি ক্লাসে হচ্ছে একই কমেন্ট বারবার স্প্যাম করে ডিস্টার্ব করো। চেষ্টা করো যে আপুকে একটু জ্বালাই, একটু জ্বালাইলে একটু মজা পাই। দেখো আপু ক্লাসটা নিচ্ছে তোমাকে পড়ানোর জন্য, তোমার মা বাবা টাকা দিছে তুমি যেন পড়ো, তুমি করে বেড়াইতেছো এই কাজ। তোমার বয়স কত বাবা? তুমি এসএসসি দিবা কবে? তুমি এসএসসি দিবা হচ্ছে 28 সালে না নাকি 27 সালে? সরি, মানে আরো 2 বছর পরে তুমি এসএসসি দিবা। দেখা যাচ্ছে আপু তোমার চাইতে কমপক্ষে 6, 7, 7, 8 বছর বা আরো বেশি হয়তো বড় হতে পারে, আমি জানি না, হিসাব করতে হবে। তুমি যে এইটা করো জিনিসটাকে কি 1 নম্বরে ভালো দেখায়, 2 নাম্বার হচ্ছে তুমি তো তোমার মা বাবার সাথে বেইমানি করতেছো না।
তুমি যেই কাজটা করতেছো তুমি নিজের ক্ষতি করতেছো, নিজের মা বাবার সাথে বেইমানি করতেছো, এবং তোমার একার জন্য এই যে বাকি 1000 জন স্টুডেন্ট আছে তাদের কত লস হচ্ছে, কত ক্ষতি হচ্ছে। তোমার কি ভালো দেখা যাচ্ছে, স্টাইলিশ কিছু হচ্ছে, তোমার নিয়ে কিন্তু কেউ স্টাইলিশ ভাবতেছে না বাবা। তোমরা সবাই আহাম্মক ভাবতেছে, আহাম্মক বলদ ভাবতেছে। তুমি কি বলদ হতে চাচ্ছ যারা এই যে এই কাজটা করছো, উল্টাপাল্টা কমেন্ট করতেছো, আপুকে জ্বালানোর জন্য, ডিস্টার্ব করার জন্য স্প্যাম করতেছো? তুমি কি চাও যে তোমার এখন নাম ধরে ডেকে বলি যে অমুক বলদের মতো এই কাজটা করতেছে? এটা কি উচিত? উচিত না তো এই কাজটা, প্লিজ প্লিজ কইরো না। আর ভালো করে রাইট ফর্ম অফ ভার্ব পড়ো। এটা একদম ইউনিভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত জীবনে এটা তোমার ছাড়বে না। ইউনিভার্সিটি অ্যাডমিশনের পরে যদি চাকরি বাকরির পরীক্ষা দিতে যাও, এইটা মানে তোমার পিছু ছাড়বে না। আজকে পড়ো, 10 বছর পরেও এই জিনিস পরীক্ষায় আসবে। একটু দয়া করে মনোযোগ দিয়ে পড়ো, হ্যাঁ? সো বেস্ট অফ লাক। আপু পড়ান। আর আপু আপনার ইয়াতে কি হয়েছে অনেকে জানতে চাচ্ছিল কপালে? মাথা কেটে গেছে ব্যথা পেয়ে ওদের যন্ত্রণায়। থ্যাংক ইউ সো মাচ রিফাত। রিফাতকে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা হয়তো জানো অলরেডি রিফাত ভাইয়া নটরডেমে ছিল। তারপর হচ্ছে রিফাত ভাই এখন ঢাকা ভার্সিটিতে আইবিএ পড়ছে, পড়াশোনা করছেন। তো আমাদের যে ড্রিম গুলো থাকে না যে আমরা স্কুল শেষ করে নটরডেমে যাব ছেলেদের স্পেশালি, তারপর আমরা আইবিএ তে পড়াশোনা করব, সবগুলোই কিন্তু রিফাত ভাই এবং সামি ভাইয়া দুজনেই হচ্ছে তোমার ক্র্যাক করছে। তো অবশ্যই ভাইয়াদের ক্লাসগুলো ভালো মতো করবা, অ্যাডভাইস গুলো নিবো যাতে করে আমরাও ইনশাল্লাহ ভাইয়াদের মতো পজিশনে পৌঁছাতে পারি। অলরাইট। এবং ভাইয়ার সাথে যারা জিজ্ঞাসা করছো যে ভাইয়া কবে আসবে, খুবই দ্রুত ভাইয়ার সাথে তোমাদের ক্লাসে দেখা হবে। ওকে, এনিওয়েজ তাহলে লেটস মুভ অন। আমরা এটা মাত্র দেখলাম আমাদের এই পোলটা। এরপর কি আছে দেখো, আমরা একটু আগে প্রেজেন্ট পারফেক্ট শিখলাম, পাস্ট পারফেক্ট শিখলাম। এখন হচ্ছে আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট এই যে দেখো আরেকজনকে ব্যান করে দিলাম। ভাইয়া মাত্র যেটা বলে গেছে, আমরা আজাইরা কমেন্ট না করি। আমরা অনেক স্টুডেন্ট আছি এবং আমরা যদি এই যে এরকম আজাইরা কমেন্ট গুলো করি, এই যে ওকে ব্যান করে দেওয়া হচ্ছে অর্ণবকে, অর্ণব শাহিদিন, এগুলো আমরা না করি, ঠিক আছে? অলরাইট। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে বাবা ভার্বের সাথে আইএনজি। যখন ভার্বের সাথে আইএনজি বসে সেটা হলো তোমার অ্যাডজেক্টিভের কাজ করে, সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি, ঠিক আছে? অলরাইট, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন আমরা ব্যবহার করি? কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে এবং বর্তমান পর্যন্ত চলছেই, সাধারণত কাজের সময়কাল বা দৈর্ঘ্য বোঝাতে। আরেকটা জিনিস ধরো আমি তোমাকে বললাম তুমি কবে থেকে শিখতে পড়ছো, তখন তুমি বললা যে ম্যাম আমি জানুয়ারি থেকেই আছি, বা যারা আরো আগে থেকে আছো যে আমি গত বছর থেকেই আছি, তখন থেকেই পড়ছি। এই যে থেকে, যাবত, এরকম যখন আমরা ডিউরেশন বোঝাই সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি, ঠিক আছে? গণহারে ব্লক হবে। আচ্ছা, ইমরানের বাসায় অবশ্যই একটা কল যাবে। ইমরান শাহিদ, ইমরান শাহিদ, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি না, তাই না? এটা অ্যাপ্লাই করা খুবই সহজ। দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন। একজন অনেকবার প্রশ্ন করছিলে যে বিন কখন বসে, দেখো এখন প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস অবজেক্ট। ধরো এই যে যেমন একটা প্রথম এক্সাম্পলটা যদি দেখি, শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2019। ও এখানে কাজ করছে কত সাল থেকে? 2019 সাল থেকে। এই যে 19 সাল থেকে কাজ করছি, এত জানুয়ারি থেকে আমি শিখর সাথে আছি। ধরো আমি কবে থেকে আছি? আমি হচ্ছি ফেব্রুয়ারি থেকে আছি। তাহলে আমি বললাম আমি ফেব্রুয়ারি থেকে শিখর সাথে আছি। তো এই যে ফেব্রুয়ারি থেকে আছি, ওইখান থেকে সেখান থেকে, এই যে থেকেই বলতেছি, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। ওকে, এখন আমার প্রশ্ন হলো সিন্স কখন বসে আর ফর কখন বসে, তাই না? সিন্স কখন বসে আর ফর কখন বসে? তুমিও ব্যান। ওকে, আহানাফও ব্যান। আচ্ছা, আমরা ব্যান খাওয়ার জন্য কি ভালো লাগতেছে আমাদের? আমরা সবাই ব্যান খাওয়ার জন্য এত মারামারি করতেছে যেন সবাই এখন ব্যান। আচ্ছা দেখো, সিন্স কখন বসে আর ফর কখন বসে। ধরো আমি তোমাকে সালটা মেনশন করে দিলাম, অনেক রেস্টুরেন্টের নিচে দেখবা বা তোমার স্কুলের নিচে দেখবা লেখা আছে যে সিন্স এত, মানে এত সাল থেকে চলছে, থেকে, বুঝেছো? তখন আমরা সিন্স ব্যবহার করি। ওকে, আর যদি তুমি ডিউরেশন বোঝাও, যে স্পেসিফিক, তুমি একদম স্পেসিফিক টাইম মেনশন না করে ডিউরেশন বোঝাচ্ছ, ধরো খালামুনি বা মামা যখন আম্মুকে ফোন দেয়, তখন তো আল্লাহর নাম নিয়ে ঘন্টার পর ঘন্টা আম্মুরা কথা বলে না? ধরো আমি বললাম যে আম্মু খালামুনির সাথে 5 ঘন্টা যাবত কথা বলছে। এখন 5 ঘন্টা কোন 5 ঘন্টা? সকাল থেকে 5 ঘন্টা নাকি সন্ধ্যার 5 ঘন্টা, ওটা তো মেনশন করা নাই। 5 hours,
তাই না? জাস্ট আমি ডিউরেশনটা বললাম। সেই ক্ষেত্রে লিখবো ফর 5 আওয়ার্স। বুঝছো? আবার কি আম্মুকে গিয়ে বলো না যে তুমি 5 ঘন্টা ধরে কথা বলছো তাহলে মাইর খাইতে পারো। সো ফর 5 আওয়ার্স যখন আমরা ডিউরেশন স্থায়িত্বটা বোঝাই। ওকে? আর যদি তুমি সময়টা বোঝাও যে কবে থেকে সিন্স 2019 ধরো আমি সকাল থেকে পড়াশোনা করছি, তখন আমি বললাম I have been studying since morning। আর আমি 2 ঘন্টা ধরে পড়ছি I have been studying for 2 hours। বুঝেছো? তোমার ব্যান করে দেই দাঁড়াও। তোমার নামটাও বলি। খুশবু। খুশবু আমরা একটু ভদ্রতা শিখবো। কারণ আমরা যখন একটা কমেন্ট করি এটা আমাদের পারিবারিক বা ধরো শিক্ষাটা প্রকাশ করে। এখন আমরা নিজেরা তো নিজেদেরকে ছোট করি, সাথে আমাদের ফ্যামিলির শিক্ষাও কিন্তু আমরা দেখায় দেই। এটা করব না আমরা। ব্যান এন্ড রিমুভ এবং তোমার বাসায়ও কল যাবে। এনিওয়েজ, সো দেখো I have been reading for 2 hours। এই যে দেখো যখন তুমি সময়সীমা বলছো মানে একটা স্থায়িত্ব তখন আমরা ফর ব্যবহার করছি। আর যখন আমরা একটা টাইম পিরিয়ড থেকে বলছি যে 2019 থেকে তখন আমরা ব্যবহার করছি সিন্স। বুঝেছো? একজন লিখছে একদম ঠিক আছে, ব্যান করে দেন। তাই না? একদম ঠিক আছে না? ব্যান করাই উচিত। I know right? Yes, একদম ঠিক আছে। অলরাইট। তাহলে আমরা কি এটা বুঝেছি প্রেজেন্ট পারফেক্টে যেমন হ্যাভ বিন বা হ্যাজ বিন, পাস্ট পারফেক্টে আমরা শুধু ব্যবহার করব কি? শুধু হ্যাড বিন। দাঁড়াও আপু এখানে যদি স্ট্রাকচারটা লিখে দেই, সাবজেক্ট প্লাস হ্যাড বিন বাকি সব একই। বুঝছো? অতীতে তো অতীতে শুরু হয়ে স্টিল চলতেছে। অতীতে শুরু হয়ে স্টিল চলতেছে, দ্যাটস ইট। ওকে? হ্যাড বিন প্লাস V1 ing অবজেক্ট। উপস, সিন্স বা ফর সেম এখানেও একই নিয়ম, শুধু হচ্ছে তোমার অতীত তাই হ্যাড বিন। আই হ্যাভ, আচ্ছা এখানে হ্যাভ না আমরা একটা হ্যাড দিয়ে দিব। হ্যাঁ, আই হ্যাড বিন ক্রাইং ফর 2 আওয়ার্স। ধরো সারা বছর যদি আমরা পড়াশোনা না করি তাহলে এক্সাম হলে গিয়ে 2টা ঘন্টা কি করব? 2টা ঘন্টা কান্নাকাটি করব না? সো আই হ্যাড বিন ক্রাইং ফর 2 আওয়ার্স। আমি 2টা ঘন্টা শুধু কান্নাকাটিই করলাম। তাহলে এই যে হ্যাড বিন আছে ভার্বের সাথে আইএনজি। আই হ্যাড বিন স্টাডিং সিন্স মর্নিং। সকাল থেকে, সকালের সময়টা তুমি নির্দিষ্ট করে বলে দিচ্ছ। এই জন্য আমরা এখানে হচ্ছে তোমার সিন্স ব্যবহার করেছি। ওকে? আচ্ছা। একটা চার্টে সবগুলো স্ট্রাকচার ওয়াইজ, এক্সাম্পল ওয়াইজ দেওয়া আছে। এটা আমরা একটু দেখে নিব। যদি তোমাদের লাগে অবশ্যই লাগবে। এটা একটু আমরা দেখে নিব। ঠিক আছে? আপু ফোনে চার্জ নেই। চার্জে দাও। ওকে গাইস, পোল কোয়েশ্চেন 3 আগে একটু কোয়েশ্চেনটা পড়ো, তারপর হচ্ছে আপু কোয়েশ্চেনটা লঞ্চ করতেছি। আগে একটু কোয়েশ্চেনটা দেখো। ওকে, এখন লঞ্চ করে দিলাম। অনেকে অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে। সো ভেরি গুড। আমার কমেন্ট দেখেন। বলো হ্যাভ বিন, আচ্ছা অ্যান্সার বলতেছে। ঠিক আছে, যারা যারা আপুকে কমেন্টও সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। ওকে, আচ্ছা ঠিক আছে রুদ্র, সিন্স বা ফরটা আরেকবার বলে দিচ্ছি। রিফাত বলছে রাইট ফর্মস অফ ভার্বস এর এত নিয়ম কিভাবে পড়বো? 62টা নিয়ম আছে। এই যে এক্সাম্পল দিয়ে পড়তেছো কতগুলো ইজি হয়ে যাচ্ছে জানো? ওকে, পোল করে টাইমটা এন্ড করে দেই, দেখি আমাদের কি অবস্থা। ওকে, সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে জিয়াদ খলিল, তারপর নাফিসা তাবাসসুম রাইসা, রাকিন আঞ্জুম, আলফি, শাহরিয়া সিয়াম, ডক্টর দিব্য, নাফিস লাবিব, স্নেহাস্মিতা বর্মন, বা কি সুন্দর নাম স্নেহাস্মিতা, তামিম হাসান, ইফরাদ সরকার, নুসাইবা নাফিসা। 11টা নাম সামনে আসলো, সব পড়ে ফেললাম। এছাড়াও হচ্ছে যারা যারা তোমার সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। অনেকে অনেক দুঃখ পায় যে আপু আমি সঠিক উত্তর দেই আমার নাম আসে না। ইটস ফাইন, তোমার নাম আসার দরকারই নেই। তুমি যে সঠিক উত্তর দিছো এটাই অনেক কিছু, ভেরি গুড। এটাই আমাকে হচ্ছে ক্লাসের লাস্টে বলবা যে আপু আমার এতগুলা হয়েছে অতগুলা হয়েছে। ঠিক আছে? একজন বললো যে আপু সিন্স বা ফরটা আরেকবার বলেন। সিন্স হচ্ছে যখন তুমি মেনশন করে দিচ্ছ টাইমটা। ধরো আমি বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং।
আর আমি যদি স্থায়িত্বটা বলি, ডিউরেশনটা বলি যে 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, সেটা যেকোনো 2 ঘন্টা হতে পারে। সকালের 2 ঘন্টা, দুপুরের 2 ঘন্টা। তাহলে কি বলবো? for 2 hours। ঠিক আছে? বুঝছো? আর সেম জিনিস past এর ক্ষেত্রে হলে আমরা বলি had। ওকে? অলরাইট। তারপর হলো আমাদের এই পোলটাও শেষ। সি ছিল কারেক্ট অ্যান্সার। আমরা এখন একটা সলভ করে ফেলি সবাই মিলে, হ্যাঁ? তোমরা আগে একটা 30 সেকেন্ডস একটু জাস্ট প্যাসেজটা একটু পড়ে নাও। আমরা একটু প্যাসেজটা পড়ে নেই, হ্যাঁ? উত্তর সি ছিল বাবা। আচ্ছা, আপু সহ একটু দেখি। এটা আমরা সলভ করি কিভাবে জানো? মানে আমি কিভাবে সলভ করি? আগে হচ্ছে আমি সবগুলো দেখে ফেলি। অপশন দেখে ফেলি। ঠিক আছে? অপশন দেখার পরে আমরা হচ্ছে যে প্যাসেজটায় যাই, তারপর আমরা প্যাসেজটা পড়ি। এটা প্যাসেজটা বলতেছে প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম, দেশভক্তি, দেশের প্রতি ভালোবাসা, তাই না? So patriotism is a noble virtue. It dash a man to shed every drop of blood to defend the freedom of his country. It inspires a man, inspires, যারা যারা সঠিক উত্তর দিয়েছো থ্যাংক ইউ। অনেকে লিখছো যে আপু ইন্সপায়ার্ড হলো না কেন? ইন্সপায়ার্ড মানে তো পাস্ট হয়ে যেত। ইন্সপায়ার্স মানে এখনো ইন্সপায়ার করে প্রেজেন্টে। ওকে? সো এই যে আমরা একটু আগে শিখলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর যদি প্রেজেন্ট বোঝায় তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস ব্যবহার করি। দেখো হলো কিনা? ভার্চু অর্থ হচ্ছে বাবা মানে দেশপ্রেম একটি মহৎ গুণ, নোবেল ভার্চু। ঠিক আছে? একটা নোবেল ভার্চু। ইট ইন্সপায়ার্স আ ম্যান মানে একটা মানুষকে এটা ইন্সপায়ার করে যাতে সে তার শরীরের শেষ ব্লাডের বিন্দু পর্যন্ত দেশের জন্য দিতে দ্বিধাবোধ না করে। আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ড্যাশ নট বেটার দ্যান আ বেস্ট বলেছে যার মধ্যে দেশপ্রেম নাই সে পশুর থেকে কোনো অংশে কম না। বেস্ট মানে হলো পশু। আমরা এখানে বি কি লিখবো? ইজ। ইজটা কোথা থেকে আসলো? এই যে বি ভার্বটা আছে এটা আমরা চেঞ্জ করে am is আর বসাতে পারি was were। ঠিক আছে? আমার সেন্টেন্সে টেন্সের প্রয়োজন বুঝে। ওকে? সো বলছে a man without patriotism is not better than a beast. True patriots always dash for the welfare of their country. ওয়েলফেয়ার মানে হলো কল্যাণ। যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক তারা কি করে? অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার কান্ট্রি। সর্বদা, অনেকে সঠিক উত্তর দিচ্ছে, কেউ লিখেছে টিল, কেউ লিখেছে স্যাক্রিফাইসেস। দেখি তো কি হবে? প্যাট্রিয়টস অলওয়েজ ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার কান্ট্রি। অনেকে হচ্ছে ওয়ার্কস লিখেছিলে বাবা। দেখো প্যাট্রিয়টস আছে তো, প্লুরাল আছে তো। প্লুরাল থাকলে তো আমরা ভার্বের সাথে এস বাই এস দেই না। ঠিক আছে? সো অলওয়েজ ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার কান্ট্রি। ওকে? দে আর রেডি টু ড্যাশ দেয়ার লাইভস ফর ইট। তারা তাদের জীবনও তোমার এখানে ত্যাগ করতে তারা রাজি। কি হবে বলো তো? বিট্রে অর্থ কি? বিট্রে অর্থ হচ্ছে ধোকা দেয়া। আচ্ছা, সবাই বলছে স্যাক্রিফাইস, দেন অফকোর্স দ্য অ্যান্সার স্যাক্রিফাইস। তারা কি বলছে? দে আর রেডি টু স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর ইট। এভরিবডি ড্যাশ আ ট্রু প্যাট্রিয়ট। এভরিবডি রেসপেক্টস আ ট্রু প্যাট্রিয়ট। এভরিবডি, এভরিওয়ান থাকলে তারপর আমরা ভার্বের সাথে কি বসাই? এস বা ইএস বসাই। সো এভরিবডি রেসপেক্টস আ ট্রু প্যাট্রিয়ট। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, সাম উইকড পিপল মানে দুষ্ট লোকরা কি করে? ড্যাশ এগেইনস্ট দ্য কান্ট্রি। এফ নাম্বারটা কি হবে? প্রিয়াঙ্কা অ্যান্সার দিচ্ছে। পাস্ট হলে কোনটার কথা বলছো? কিন্তু এখানে তো আমরা পাস্ট টেন্স বোঝাচ্ছি না। আমরা কি বলছি যে ধরো দেশপ্রেম তো এমন একটা জিনিস না যে আগে করতে হতো এখন করতে হবে না। আমরা কনটেক্সটটা দিয়ে বুঝলাম কি দেশপ্রেম সবসময় একটা মানুষের মধ্যে থাকা উচিত। দেশপ্রেমিকরা দেশের জন্য করে। তো এই জন্য আমরা কি সবকিছু প্রেজেন্টে লিখছি, তাই না? তাহলে কি বলছি? some wicked people conspire against the country. দেশের বিপক্ষে তারা তোমার কি করে? ষড়যন্ত্র করে, কনস্পায়ার করে। against মানে বিপক্ষে। they dash their own motherland for their selfish interest. ওরা নিজের মাতৃভূমিকে ড্যাশ ফর লাইক ওদের স্বার্থপরের মতো ওরা কি করে? নিজের মাতৃভূমির এগেনস্টে গিয়ে কাজ করে। তাহলে আমরা এখানে কি লিখবো? দে ড্যাশ, যে সবাই অ্যান্সার দিয়ে ফেলছে, দে বিট্রে
their own motherland for their selfish interest. We must dash such traitors. Traitors মানে কি? ধোঁকেবাজ। ঠিক আছে? এখানে কি বলছে? We must hate such traitors. Hates না কিন্তু must হলো তোমার মডেল। সো এরপরে আমরা কখনোই hates দিব না। I mean হ্যাঁ, ভার্বের বেস ফর্ম বসবে। ওকে? ভেরি গুড। যারা, যারা সঠিক উত্তর দিচ্ছ খুবই ভালো। খুবই, খুবই, খুবই ভালো। আমি দেখছি। খুব ভালো। ওকে, লাস্ট ওয়ান। We should all dash our best to dash the glory of our country. We should all try our best. Try প্রেজেন্টে হয়েছে কারণ should আছে মডেল। সো এরপরে হলো তোমার কি হয়? এরপরে আমাদের try. Everyone না, everyone প্লুরাল না। everyone থাকলে পরের ভার্বটাকে আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে কাউন্ট করি। ঠিক আছে? We should all try our best to dash the glory, to increase the glory of our country. To এর পরে ভার্বের বেস ফর্ম হয় কয়েকটা ছাড়া। ঠিক আছে? ওই যে with a view to ওগুলো ছাড়া সাধারণত আমরা বেস ফর্ম বসাই। So we should all try our best to increase the glory of our country. Increase মানে হলো বাড়ানো। যারা বলতেছিল যে অনেক কঠিন, দেখলে মাথা ঘুরে একদম অজ্ঞান হয়ে ৩০ বছর পরে কোমাতে চলে যাই, দেখো কত সহজ, একটু বুঝে পড়লেই হয়ে যায়। বিট্রের অর্থ কি? বিট্রের অর্থ হচ্ছে ধোঁকা দেওয়া। ঠিক আছে? ধোঁকা দেওয়া। সহজ না বলো? একটু বুঝে পড়েছি, দেখো মিনিং গুলা বুঝে বুঝে পড়লাম, খুব কি কঠিন লাগলো? বৃদ্ধি, হ্যাঁ, ভেরি গুড। গ্লোরি মানে কি? গ্লোরি মানে হচ্ছে আমাদের দেশের সুনাম বা আমাদের দেশের ধরো আমাদের দেশকে আরো বেটার করতে। ঠিক আছে? ওকে, আমাদের পোল কোয়েশ্চেন 4 টা একটু দেখি। পরে কি বলছে? দ্য নিউ বিল্ডিং রিকোয়ার্স ড্যাশ বাই নেক্সট ইয়ার। আগে একটু কোয়েশ্চেনটা দেখো, অপশনগুলা দেখো, তারপর হচ্ছে আমরা বলতেছি। সৌমিতা, টিল কখন বসে? টিল হচ্ছে তোমার, টিল দ্বারা আমরা কি বোঝাই? যতক্ষণ পর্যন্ত। ঠিক আছে? দাঁড়াও, পোল কোয়েশ্চেন 3, সরি 4। যারা কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। মাহাতাব বলছে আমি ইংরেজি পারি না, কি করব? আমরা ক্লাস করব মনোযোগ দিয়ে এবং আমরা প্র্যাকটিস করব। এখানে ইংরেজি শব্দ অর্থ দিবেন? বুঝিনি সিফাত তোমার প্রশ্নটা। নিজে নিজে তো মিনিং বোঝা যায় না, বুঝবা রাফি, প্র্যাকটিস করতে করতে বুঝবা। সাদাফ বলছে কনস্পায়ার মানে ষড়যন্ত্র। সুমাইয়া, সাদিয়া সবাই অ্যান্সার দিচ্ছে। শেড মানে কি? শেড মানে হচ্ছে ঝরানো। আব্দুল্লাহ, শেড মানে ঝরানো। যারা যারা সঠিক উত্তর দিচ্ছ, ভেরি ভেরি গুড। ট্রেটার্স মানে কি? অহন, ট্রেটার্স মানে যারা ধোকা দেয়, গাদ্দার। জান্নাত বলছে আমি অ্যান্সার জানি কিন্তু ভুল দিয়ে দিয়েছে, এই জন্যই আপু বলি যে একটু বুঝে অ্যান্সার দিতে, আমরা তাড়াহুড়া করে অ্যান্সার না দিতে। So, আমাদের টাইম আছে আর 10 সেকেন্ডস, তারপর আপু বন্ধ করে দিচ্ছি। ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ। ওকে, টাইমস আপ। দেখি আমাদের কি অবস্থা। সবার আগে অ্যান্সার দিয়েছে জিয়াদ খলিল, তারপর তানভীর, মোহাম্মদ বিন দিদার, তন্ময় চৌধুরী, অভ্র নিনাদ রায়, আবু হুরায়রা, রাকিন আঞ্জুম, ফারিয়া জেরিন, ইয়াস ইসলাম, আশিক, নাফিসা তাবাসসুম রাইসা। ভেরি গুড। যারা যারা সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভেরি 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 গুড। খুবই ভালো। আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে টু বি কমপ্লিটেড। দ্য নিউ বিল্ডিং রিকোয়ার্স টু বি কমপ্লিটেড বাই নেক্সট ইয়ার, তাই না? ওকে, আমরা আরেকটা এখন সবাই মিলে সলভ করে ফেলি। আমার কাছে পোল দেরি করে আসে বাবা, এটাও তোমার ইয়ে হতে পারে, নেটের কারণে হতে পারে। এই জন্য আমি লাইক তোমার যে নাম্বার লাইক আসে না, র্যাঙ্ক গুলো আসে না, এগুলোকে আপু কি বলি, যেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে তোমার অ্যান্সার কারেক্ট হচ্ছে কিনা। ঠিক আছে? এই যে পোলের অ্যান্সার ভুলে ভুল দিয়ে দিচ্ছি, কেন এত তাড়াহুড়া করে দিতে হবে? অ্যান্সার সঠিক আসার থেকে কি আগে আসা বেশি ইম্পর্টেন্ট না তো? আচ্ছা, একটু দেখো তো প্রশ্নটা কি আছে।
আপু ক্রাফট মানে কি? ক্রাফট মানে হলো ধরো ক্রিয়েটিভিটি দিয়ে বানায় না হস্তশিল্প, হাতে বানানো। ঠিক আছে? আইডিয়ালিসা বুঝি নাই। আর প্রশ্ন পড়ো না আগে। প্রশ্ন পড়ো তারপর আসি বুঝছি কি বুঝি নাই। পোলের উত্তর সঠিক কিনা বুঝবো কিভাবে? ওই যে আপু দেখালাম না, বলে দিলাম না টু বি কমপ্লিটেড এভাবে। আচ্ছা অনেকে অ্যান্সার বলে ফেলতেছে। আপু পড়ি তাহলে। ট্রিজ ড্যাশ আওয়ার বেস্ট ফ্রেন্ডস। ট্রিজ আর কেন বি আছে? বি মানে তো হচ্ছে তোমার অ্যামিজার নিতে পারি আমরা। ট্রিজ তো প্লুরাল। তাহলে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। দে ড্যাশ আ ভাইটাল রোল ইন আওয়ার ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট। তারা একটা ইম্পর্টেন্ট রোল, ভাইটাল মানে প্রয়োজনীয় রোল প্লে করে আমাদের কোথায়? আমাদের জলবায়ুতে এবং আমাদের পরিবেশে। দে আছে না বাবা, প্লেস না। প্লুরালের সাথে তো এস বাই এস ব্যবহার আমরা করি না, তাই না? শুধু প্লে। দে প্লে আ ভাইটাল রোল ইন আওয়ার ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট। অক্সিজেন which is essential for life dash produced by them. এখন দেখো বাই দেম এটা কিন্তু প্যাসিভে আছে, তাহলে এটা কি হবে? প্যাসিভে আছে তাহলে কি হবে? রুদ্র সবগুলো অ্যান্সার দিয়ে দিছে কিন্তু সিটা ভুল হয়েছে রুদ্র। রুমাইসার হয়েছে কি সি? কাজী নাবিহার হয় নাই বাবা। আফিফার হয়েছে, সুদম চাকমার হয়েছে। দেখো তো আমরা এখানে কি লিখবো? সি নাম্বারটা আমরা কি লিখবো? ইজ প্রডিউসড। ইজ প্রডিউসড কেন হলো? কারণ ওদের দ্বারা প্রডিউসড হয়, প্যাসিভে আছে, তাই না? সো ইজ অ্যান্ড অফকোর্স ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে? হ্যাঁ, পরীক্ষার খাতায় এভাবে থাকবে না। তোমাকে উপরে একটু আগে যেটা করলাম সেরকম অপশন নিয়ে নিতে হবে। আমরা প্র্যাকটিস করার সুবিধার্থে সবভাবেই রেখেছি, ওকে? আচ্ছা। ইন দ্য পাস্ট আওয়ার অ্যানসেস্টার্স মানে হলো পূর্বপুরুষ। ড্যাশ ট্রিজ অ্যাজ সেক্রেড। এখন দেখো অ্যানসেস্টার্স প্লুরালে আছে, অলরেডি অনেকে লিখে ফেলছো, সো আপু সময় রাখলাম না। রেসপেক্টেড ইন দ্য পাস্ট আগের কথা বলতেছে, যে আগে আমাদের পূর্বপুরুষরা রেসপেক্ট করতেন বৃক্ষকে একদম ইম্পর্টেন্ট কিছু হিসেবে, বা এখনো তো আছে না যে গাছকে অনেক বেশি তোমার ইয়ে দেওয়া হয়, ইম্পর্টেন্স দেওয়া হয়। সো তারা কি করতো? রেসপেক্টেড, হ্যাঁ, respected trees are sacred and dash the importance of living in harmony with nature. এই যে প্রকৃতির সাথে মিলেমিশে বসবাস করার যে ব্যাপারটা, এটার গুরুত্ব তারা হচ্ছে তোমার বুঝতে পেরেছিলেন। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? and understood কেন? আগের কথা তারা বুঝতে পেরেছিলেন। ইয়েস, ভেরি গুড। যারা যারা আন্ডারস্টুড লিখেছো ভেরি গুড। যারা আন্ডারস্ট্যান্ড লিখেছো বা আন্ডারস্ট্যান্ডস, উইল আন্ডারস্ট্যান্ড, আশা করি তারা বুঝেছো। আগের কথা বলছি তো তাই পাস্টে বলতেছি, আন্ডারস্টুড। ওকে, বাট ইন রিসেন্ট ইয়ার্স কিন্তু মানে রিসেন্ট বছরে আ ভ্যাস্ট নাম্বার অফ ট্রিজ, একটা বড় সড়ো পরিমাণ ট্রিজ ড্যাশ ডাউন ফর আরবানাইজেশন, শহরীকরণের জন্য হচ্ছে কেটে ফেলে দেওয়া হচ্ছে, অ্যান্ড এগ্রিকালচার এবং এগ্রিকালচার কৃষির জন্য না, হ্যাভ বিন কাট। আ ভ্যাস্ট নাম্বার অফ ট্রিজ হ্যাভ বিন কাট। হ্যাভ হ্যাজ না বাবা, হ্যাভ কেন হলো? ট্রিজ তো প্লুরাল তো, তাহলে হ্যাভ বিন কাট। হ্যাভ বিন কেন হলো? গাছ তো নিজে নিজে কেটে যাচ্ছে না, কারোর দ্বারা কাটা হচ্ছে। সো এটা কিসে আছে? প্যাসিভে আছে, এই জন্য হ্যাভ বিন কাট। বুঝছো? এখন বুঝেছো? যারা লিখছো যে আমি বুঝিনি এটা, এখন বুঝেছো কেন হয়েছে? কারণ হচ্ছে তোমার এটা তো গাছ তো নিজে নিজে কাটে নাই, একটা সাবজেক্ট তো নাই এখানে মেনশন করা নাই, তাহলে এটা কি কারো দ্বারা কাটা হইতেছে? এটা ইয়েতে আছে তোমার, প্যাসিভে আছে, তাই না? দিস কন্টিনিউয়াস অ্যাক্ট অফ ড্যাশ ডিস্ট্রয় ফরেস্ট ইজ লিডিং টু মেনি ন্যাচারাল ক্যালামিটিস। অনেক প্রাকৃতিক দুর্যোগ ঘটবে যদি আমরা এভাবে আমাদের এই যে বনগুলো উজাড় করে ফেলি। হ্যাড কেন হলো না? হ্যাড হলে তো পাস্ট হতো। এমন যদি হতো যে আগেই কাটাকাটি হতো, এখন হয় না। সানি তোমাকে কিন্তু ব্লক করে দেওয়া হবে। সানি, বুঝি নাই কেন লিখছো? কি বোঝনি লিখো। আচ্ছা, না বাবা, ইস কাট হবে না। কি বলছি আমরা? কন্টিনিউয়াস অ্যাক্ট অফ ডিস্ট্রয়িং ফরেস্ট ইজ লিডিং টু মেনি ন্যাচারাল। ডিস্ট্রয়িং মানে হলো তোমার এই যে বন উজাড় করে ধ্বংস করে দিচ্ছি আমরা, সেগুলো। ঠিক আছে? উই মাস্ট ড্যাশ ইমিডিয়েট স্টেপস, এটা খুবই সহজ, মাস্ট আছে, সো যা আছে তাই। উই মাস্ট টেক immediate steps to stop deforestation. The government already dashed several tree plantation programs. The already আছে, এটা তোমার আমরা পড়ছি ওই যে তখন যখন টেন্সের এগুলা দেখলাম তখন আমরা দেখেছি না গভর্নমেন্ট অলরেডি কি করছে। হুম, কি দ্য গভর্নমেন্ট কোথায় 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 কোথায়? এই যে
দ্য গভর্নমেন্ট অলরেডি হ্যাজ লঞ্চড সেভারাল ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামস। এখানে আমরা না একটু আগে পড়লাম যে যখন অলরেডি থাকে তখন আমরা কি রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, জাস্ট, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, এই জন্য হ্যাজ লঞ্চড। ঠিক আছে, তারপর কি, সেভারাল মানে হচ্ছে কতিপয়, অনেকগুলা। উই শুড কোঅপারেট, কোঅপারেট মানে কি আমাদের এটার সাথে একগ্রতা প্রকাশ করে সামনে এগিয়ে আসা উচিত। হ্যাঁ, with these programs for dash a better and greener future. for আছে, তাহলে ভার্বের সাথে পরে আমরা কি অ্যাড করি, ing অ্যাড করি না, তাহলে ensuring, for ensuring a better and greener future। দেখো তো বুঝছি কিনা। তোমরা বলতেছো যে আপু আপনি অর্থ সহ পড়াই দিলে তো সহজ লাগে, পারি, এমনি তো পারি না। এখন সহজ, তুমিও যদি অর্থ সহ পড়ো, তোমাকে তো কেউ মানা করেনি, আমরা ভেঙে ভেঙে অর্থ সহ পড়লে সবারই সহজ লাগবে। স্যাক্রেড মানে কি? স্যাক্রেড মানে হচ্ছে ধরো অনেক বেশি পবিত্র, একটা ধর্মীয় ব্যাপার-স্যাপার। ঠিক আছে? বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। বুঝেছি। বি নাম্বার প্লেইং হলো না কেন? প্লেইং কেন হবে বাবা? দে প্লে আ ভাইটাল রোল। প্লেইং হচ্ছে মানে আইএনজি তখন হয় যখন চলমান। এটা তো একটা ইউনিভার্সাল ট্রুথ। এটা তো একটা চিরন্তন সত্য যে গাছ আমাদের পরিবেশে একটা ভাইটাল রোল পালন করে। একটা ইম্পোর্টেন্ট রোল সে প্লে করে। সো তাহলে দে প্লেস কেন হবে? কারণ দে তো প্লুরাল। সিঙ্গুলার হলে আমরা ভার্বের সাথে হচ্ছে তোমার এস বাই এস বসাই। নোট দিবেন না। নোট বলতে এটা ক্লাস শেষে পিডিএফটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? অলরাইট, এটা দেখো তো, a list of all the candidates dash posted on the board have been, were, are, has been। কি হবে? আগে একটু পড়ে নাও, তারপর আপু দিচ্ছি। ওকে, অহন ইয়ে আছে যে, অফ ছিল যে, তাই। পোল কোয়েশ্চেন 5 অলরেডি হচ্ছে অনেকে কমেন্টে সঠিক উত্তর দিয়ে দিছে। ভেরি গুড। আপনাকে দেখতে বিটিএস আর্মির মতো লাগে। ঠিক আছে, আচ্ছা বাবা লাগে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমরা স্প্যাম না করি। জবা লিখেছে ধনাত্মক সংখ্যা হবে। জবা আচ্ছা ঠিক আছে। যারা যারা সঠিক উত্তর দিচ্ছ ভেরি গুড। টিচ আর লার্ন এর মধ্যে পার্থক্য কি? টিচ মানে হলো তোমার শেখানো, আর লার্ন মানে হলো শেখা। নাহিদ বলছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কি আমি বুঝি না। ঠিক আছে নাহিদ, এই যে এইটার পরে আপু একবার বলে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ শাহরিয়া। মুবতাসিম বলছে কিভাবে উচ্চারণ আপনার মতো সুন্দর করতে পারি? তুমি আমার চেয়েও আরো অনেক সুন্দর উচ্চারণ করতে পারো যদি তুমি রেগুলার রিডিং পড়ো। ভায়োলেন্স মানে কি? ভায়োলেন্স মানে হচ্ছে মারামারি। বর্ণ এটা তো হওয়ার কথা না, রেজাল্ট শো করে না, হয়তো পেছনে চলে যায়, তাই কি? ঠিক আছে, আমাদের টাইমস আপ। আমরা দেখি কি অবস্থা আমাদের। সবার আগে অ্যান্সার দিয়েছে রূপম দেব, তারপর হচ্ছে ফারিয়া জেরিন, স্নেহাস্মিতা বর্মন, আরেফিন, রিফাত হাসান, সমর্পিতা বারৈ, সমৃদ্ধি, বাবা কি সুন্দর সুন্দর নাম ভাই, মাহিব শাহরিয়ার, নরোত্তম, আব্দুল্লাহ আনসারি, রাহুল, অরণ্য বিশ্বাস। ঠিক আছে, ভেরি গুড। ওকে, একজন প্রশ্ন করেছে হচ্ছে ডিভোর মানে হচ্ছে তোমার ডিভোর লাইক বললাম, কি বলবো, ডিভোরে বাংলা বললো। আচ্ছা, একজন প্রশ্ন করেছে হচ্ছে আপু আমরা কিভাবে বুঝবো কোন পার্সন কোনটা? হ্যাঁ, পার্সন হচ্ছে তোমার 3 প্রকার। ঠিক আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ভোগ করা, ইয়েস, আমরা জানি ডিভোর মানে হচ্ছে ভোগ করা। আচ্ছা, সো দেখো, ফার্স্ট পার্সন মানে আমরা বোঝাই আমি এবং আমি রিলেটেড সবকিছু। ঠিক আছে, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তুমি রিলেটেড সবকিছু। আর আমি তুমি বাদে সবার নাম, কোনো জায়গার নাম, শিখো, রিফাত ভাইয়া, সামি ভাইয়া, দিবা আপু, শিশির ভাইয়া, এই যে নামগুলো বলছি সেগুলো হলো তোমার থার্ড পার্সন। তাহলে আমি রিলেটেড মানে আই, উই, আওয়ার, ফার্স্ট পার্সন। তুমি রিলেটেড ইউ, ইয়োর, ইয়োর্স, সেকেন্ড পার্সন। আর আমি তুমি বাদে থার্ড পার্সন যা আছে, শিখো, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, দুবাই, এগুলো সব কি থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার মানে হলো এক বচন, যেটা একটা বোঝায়, ধরো দিবা একজনকে বোঝাচ্ছে। থার্ড পার্সন প্লুরাল, প্লুরাল মানে কি বহু বচন, ধরো দে, তারা,
তারা তো আর একজনকে তো আমি তারা বলবো না, তাই না? একজনকে তো সে বলবো। বুঝছো? ঠিক আছে। এরপর কি আছে দেখো তো? ভার্বের প্রকারভেদ। আমরা ভার্বের যে প্রকারভেদ বোঝাই, সেখানে আমরা যদি ২ টা ভার্ব দেখি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল আর অক্সিলারির মধ্যে পার্থক্য কি? যেটা মেইন ভার্ব, প্রিন্সিপাল মানেই তো মেইন। স্কুলের প্রিন্সিপাল সে মেইন হয় না? তার তো অনেক পাওয়ার-টাওয়ার থাকে না? প্রধান যে ভার্ব থাকে সেটাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব। সামি ড্রাইভ দ্য ব্লু কার। ড্রাইভস এটা কি মেইন ভার্ব না? মেইন ভার্ব। আর দিবা হ্যাজ ভিজিটেড ইন্ডিয়া টুয়াইস হবে, ইনভাইটেড লিখে ফেলছে। আচ্ছা, ইন্ডিয়া টুয়াইস। সো এই যে এখানে আমরা যেই ভার্বটা ব্যবহার করি, মানে ধরো আমি তোমাদেরকে বললাম আই টিচিং ইংলিশ। আই টিচিং ইংলিশ তো হয়নি, আই অ্যাম টিচিং ইংলিশ। এই যে অ্যাম, এটা এমন একটা ভার্ব, এটা ছাড়া হচ্ছে আমার সেন্টেন্সটা প্রপারলি ফরম্যাট হবে না। আবার এটার একা একা কোনো অর্থ নাই। ও কিন্তু একটা সেন্টেন্সকে হেল্প করে যাতে সে সঠিক উত্তর বা সঠিক মিনিং দিতে পারে। সো একটা সেন্টেন্স যখন প্রপারলি ফরম্যাট করার জন্য যে ভার্বটা সাহায্য করবে, তাকে আমরা বলি সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। আর যেটা মেইন অর্থ দেয়, মূল অর্থ দেয়, যেমন সামি ড্রাইভস আ ব্লু কার, সেটাকে আমরা, সামি ভাই একটা নীল গাড়ি ড্রাইভ করে, সেটাকে আমরা বলতেছি মেইন ভার্ব, যেটার কাজ হচ্ছে মূল কাজ। বুঝেছো? তাহলে এরপরে কি আছে দেখো, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। আমরা প্রিন্সিপাল আর অক্সিলারি বুঝলাম, এখন আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভটা দেখি। যদি একটা সেন্টেন্সে ধরো আমি বললাম যে রহিম চায়, রহিম কি চায়? ধরো রুদ্র, রুদ্র চায়, রুদ্র কি চায়? সেন্টেন্স তো কমপ্লিট হলো না। যেই ভার্ব দিয়ে একটা সেন্টেন্স তুমি কমপ্লিট করতে পারবা না, অর্থটা অপূর্ণ থেকে যাবে, একটা অবজেক্টের প্রয়োজন পড়বে, সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? ট্রানজিটিভ ভার্ব। ওকে? অর্থাৎ সকর্মক ক্রিয়া। কমপ্লিট না। রহিম ওয়ান্টস, হোয়াট ডাজ রহিম ওয়ান্ট? রহিম কি চায়? স্ক্রিনশট নাও। সেটা তো আমরা বলতে পারি না। আর যেখানে তোমার কোনো লাগবে না, ভার্বের পর আর কিছু লাগবে না, ধরো ভার্ব দিয়ে অর্থ প্রকাশ পাবে। যেমন দ্য বেবি ল্যাফট, বাচ্চাটা হাসতেছিল। দ্য বেবি ল্যাফট, ল্যাফট একটা ভার্ব না? আর ল্যাফের পর তোমার আর কোনো অবজেক্ট যুক্ত করার প্রয়োজন পড়ে নাই। সো আমরা কি বুঝলাম? যদি একটা সেন্টেন্সে তোমার হলো অবজেক্ট লাগে, মানে প্রয়োজন হয়, অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ পায় না, তাহলে সেখানে আমরা সেটাকে বলতেছি ট্রানজিটিভ। আর যেখানে আমরা বলতেছি যে অবজেক্ট দিয়েই কাজ সেরে যাচ্ছে, মানে সরি, ভার্ব দিয়েই কাজ সেরে যাচ্ছে, অবজেক্টের প্রয়োজন হয় না, সেটাকে আমরা বলছি ইনট্রানজিটিভ। একজন বলছে অলরেডি তো থাকলে তো হ্যাড হয়। বাবা তুমি সেন্টেন্সটা পড়ে, আমরা কনটেক্সটটা পড়ে বুঝবো। পারফেক্ট টেন্স হয়। এখন হ্যাভ হ্যাজ হবে নাকি হ্যাড হবে, এটা তো আমি অর্থ পড়ে, আমাকে সেন্টেন্স পড়ে, প্যাসেজ পড়ে বুঝতে হবে। ইশতিয়াক, বুঝাচ্ছি? কি বলছে দেখো, দ্য বেল র্যাং। দ্য বেল র্যাং, এটা ভার্বের পর আর কিছু নাই, এতটুকুতে আমরা অর্থ বুঝে গেছি। তাহলে এটা হলো ইনট্রানজিটিভ, অর্থাৎ অকর্মক ক্রিয়া। এখানে বললাম দ্য বয় র্যাং দ্য বেল, শুধু যদি দ্য বয় র্যাং বলতাম, সেটা কি বাজালো? হ্যাঁ, টেলিফোন নাকি কি বেল? সো এটার অর্থটা ইনকমপ্লিট। এখানে আমার ভার্বের দরকার, তাহলে এটা ট্রানজিটিভ। আবার দেখো, রাইস সেলস চিপ, ইনট্রানজিটিভ। রাইস সেলস যদি শুধু দাও, অর্থ প্রকাশ পায়। দ্য বয় কিকড দ্য বল, সেটা লাথি মারলো। কিসে লাথি মারলো, তাই না? কিকড, এটা তো অর্থ প্রকাশ পায় না। তাহলে আমরা এটাকে বলতেছি হচ্ছে তোমার, কি বলতেছি, ট্রানজিটিভ। দেখো তো বুঝেছি কিনা। ইয়াসিন বলছে বেন করলে কি হয়? ব্যান যদি করি তাহলে তুমি ক্লাস করতে পারবা না, ক্লাস থেকে বের হয়ে যাবা এবং তোমার বাসায় ফোন দিয়ে দেওয়া হয়। এটা হয়। র্যাং মানে কি? রিং এর পাস্ট হচ্ছে র্যাং। রিং মানে তো বুঝি বাজানো, রিং। ওকে, নাহিদ বুঝেছো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ? যেখানে আমাদের ভার্বের পর কোনো অর্থ প্রকাশ দরকার নাই, মানে সরি, অর্থ প্রকাশ পায় না, সেটাকে আমরা বলি ট্রানজিটিভ। আর যেখানে অর্থ প্রকাশ পায়, অবজেক্ট না ব্যবহার করলেও চলে, সেটাকে আমরা বলছি ইনট্রানজিটিভ। বুঝেছি। থ্যাংক ইউ। মনসুন মানে হলো বর্ষা। আচ্ছা, হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ড্যাশ দ্য নিউজ বিফোর, এটার অর্থটা আমরা বলি তো, এটা কি হবে? পোলটা আপু লঞ্চ করে দিচ্ছি।
অলরেডি অনেকে সঠিক উত্তর দিয়ে দিতেছো, ভেরি গুড। ওকে, সো আর 10 সেকেন্ডস আছে, আমি হচ্ছে পোলটা এন্ড করে দিব। সৌরভ সাহা ভাইয়া কোথায়? সৌরভ সাহা ভাইয়া ম্যাথ ক্লাসে আসবে ইনশাল্লাহ। ওকে, সবার আগে অ্যান্সার দিয়েছে তন্ময় চৌধুরী, তারপর সিয়াম মোল্লার, স্নেহাস্মিতা বর্মন, নরোত্তম, ডক্টর মাহিব শাহরিয়ার, শুভদীপা রয় তুলি, আলফি, জালিসা আবেদিন, আমি কি ঠিকঠাক পড়ছি তোমার নাম? তামিম হাসান, নাজাহাত মারিয়া খন্দকার, শিফা সারা, ভেরি গুড। এছাড়াও যারা হচ্ছে আপুকে সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। এটা একটু আপু এক্সপ্লেন করে দেই। এখানে দেখো অ্যাজ ইফ বলেছে, অ্যাজ ইফ শব্দের অর্থ হচ্ছে যেন, যেন। হ্যাঁ, ধরো আমরা বলি না যে একটা মানুষ মনে করো ক্লাসের ক্যাপ্টেন না, তাও অনেক ভাব নিতেছে, তোমার নাম বোর্ডে লিখতেছে, তখন আমরা কি বলি? যে এমন একটা ভাব করতেছে যেন সে ক্যাপ্টেন। ওই যে যেনটা বলি, ওই যেনটাই হচ্ছে তোমার অ্যাজ ইফ। ওকে, অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে আমরা অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট বসাই, পাস্ট পারফেক্ট বসাই। ঠিক আছে, এটা মনে থাকবে আমাদের। অ্যাজ ইফ এর আগে পাস্ট ইনডিফিনিট থাকলে অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট। এই জন্য সি, হ্যাড নট হার্ড, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার না, এই যে হ্যাড প্লাস V3 এটা বসলো। ঠিক আছে, যাদের উত্তর সঠিক ভেরি গুড, আর যাদের উত্তর সঠিক না আশা করি এখন বুঝেছো। সবসময় সঠিক উত্তর দেই, কিন্তু আমার নাম বলেন না কেন, আমার অনেক কষ্ট লাগে। সৌমিতা, আমরা এখন বড় হয়ে গেছি, আমরা যদি এত ছোটখাটো জিনিসে কষ্ট পাই তাহলে হলো? তুমি যে সঠিক উত্তর দিচ্ছ এটাই তো মজা। তুমি বলবা যে আপু আমার উত্তর সঠিক হয়েছে, যে শেষ জোস। ওকে, ফাইনাইট আর নন ফাইনাইট, ফাইনাইট আর নন ফাইনাইট কি জানো? ধরো যেটা তোমার চেঞ্জ হয়, যেমন আমি যদি বলি আমি খেলি, আই প্লে, সে খেলে, হি প্লেস, তাহলে এই যে প্লে ভার্বটা আছে এটা সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হয়ে গেল না? আইর জন্য প্লে, হির জন্য প্লেস। আবার আমি যদি বলি আমি খেলেছিলাম, কালকে খেলছি, বাংলাদেশ কালকে খেলছে, তাহলে প্লেড, টেন্সের জন্য চেঞ্জ হয়ে গেল না? যেই ভার্বটা সাবজেক্ট আর টেন্সের জন্য চেঞ্জ হয়ে যায়, যেটা পরিবর্তিত হয়, সেটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। ঠিক আছে, যেটা চেঞ্জ হয়। আর যেটা চেঞ্জ হয় না সেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। আবার বলি, যেটা চেঞ্জ হয় কি অনুযায়ী চেঞ্জ হয়? সাবজেক্ট অনুযায়ী, টেন্স অনুযায়ী, নাম্বার অনুযায়ী। ওই যে সিঙ্গুলার হলে একটা, প্লুরাল হলে একটা, সেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব, বাংলায় সমাপিকা ক্রিয়া। স্ক্রিনশট নিয়ে নাও না বাবা, সরলাম তো, সরতে সরতে টেকনাফ চলে যেতেছি, তাও নিচ্ছ না। আচ্ছা, ভেরি গুড সাদিয়া তালুকদার। আচ্ছা, নন ফাইনাইট কোনটা? যেটা চেঞ্জ হয় না। যেমন দে ওয়ান্ট টু ভিজিট দ্য জু, টু ভিজিট, এখানে দেখো এটা তো তুমি 2 প্লাস V1, এটা তো চেঞ্জ হবে না। আমি যদি আগের কথা বলতাম দে ওয়ান্টেড টু ভিজিট দ্য জু, স্টিল এটা চেঞ্জ হতো না। আবার আমি যদি বলতাম ড্রয়িং ইজ মাই হবি, ড্রয়িং করা আমার হবি, ড্রয়িং ওয়াজ মাই হবি, দেখো ভার্বের কোনো চেঞ্জ হয়েছে? ড্রয়িং, ড্রয়িং তো সেমই আছে। সো যেটা পরিবর্তিত হয় সেটাকে আমরা বলি ফাইনাইট, আর যেটা পরিবর্তিত হয় না সেটাকে আমরা বলি নন ফাইনাইট। দেখো তো বুঝেছি কিনা। ওকে, যেমন দেখো নন ফাইনাইট কি কি আছে? কুকিং ইজ আ রিল্যাক্সিং হবি ফর মেনি পিপল, রান্নাবান্না করা, হয়তো তোমরা অনেক অনেক জোস রান্নাবান্না জানো। সো রান্নাবান্না করা কি অনেক একটা জোস একটা হবি। সেখানে আমরা কি বলতেছি? ভার্বের সাথে আইএনজি আছে, যেটা নাউনের রূপ প্রকাশ করে, জেরান্ড। ঠিক আছে, ফার্স্ট পার্টিসিপল কোনটা? ওই যে V3 ফর্ম, এটা তোমরা জানো, চেঞ্জ হইতেছে না। আর প্রেজেন্ট পার্টিসিপল যদি বলি সেটাও তো তোমার নন ফাইনাইট হিসেবে ব্যবহৃত হয়, যেহেতু চেঞ্জ হয় না। ইনফিনিটিভ কোনটা? হ্যাঁ, ইনফিনিটিভ হচ্ছে যেটা ভার্বের সাথে 2 প্লাস V1, এগুলা হচ্ছে চেঞ্জ হয় না। তো এগুলাকে আমরা কি বলতেছি? এগুলাকে আমরা বলতেছি হচ্ছে তোমার নন ফাইনাইট, যেহেতু চেঞ্জ হয় না। বুঝেছো? দেখো তো বুঝেছি কিনা। ক্লাসের টাইম শেষ আপু, জানি তো বাবা, এখানে ঘড়ি আছে, তোমরা বুঝেছো কিনা সেটা বলো। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে অনেকগুলো হচ্ছে তোমার রুলস দেয়া আছে, মানে এক্সারসাইজ পার্ট দেয়া আছে, আমরা একটু ওগুলো দেখে নিব। বাট কিছু কিছু আপু একটু বলে দেই। যেমন দেখো, ওয়ান অফ মাই ফেভারিট সংস, ওয়ান অফ মাই ফেভারিট যখন থাকে, এটাকে চেহারা দেখে মনে হতে পারে যে প্লুরাল,
কিন্তু ওয়ান অফ দেখলে আমরা হচ্ছে তোমার ব্যবহার করব সিঙ্গুলার। ওয়ান অফ দেখলে আমরা ব্যবহার করব হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে? ওয়ান অফ মাই ফেভারিট সংস। এখানে সংস দেখে প্যারা খেয়ে যেও না যে আপু সংস আছে জন্য আর দিয়ে দিছি। নো, সংস থাকলেও আমরা কি করি, ওয়ান অফ আছে তাই সিঙ্গুলার ব্যবহার করি। ওকে, মজা মজা আম খাইতেছে। দ্য ম্যাঙ্গোস ফ্রম দ্য ট্রি ড্যাশ ভেরি সুইট। ম্যাঙ্গোস বলেছে, ম্যাঙ্গোস, তাই না? তার মানে কিসে আছে এটা? প্লুরালে আছে, তাই আর ভেরি সুইট। দ্য ম্যাঙ্গোস ফ্রম দ্যাট ট্রি আর ভেরি সুইট। বুঝছো? আচ্ছা, তারপরে দেখো কি বলতেছে, 10,000 টাকা। 10,000 দেখে মনে করো তুমি ভাবলা যে আপু 10,000 টাকা তো অনেকগুলা নোট, এটা মনে হয় প্লুরাল। এই যে অনেকে সঠিক উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ এন্ড ভেরি গুড। অনেক সহজ, হ্যাঁ আসলেই সহজ, একটু বুঝলেই সহজ। 10,000 টাকা বলছে। সো 10,000 টাকা দেখে আমার অনেক কিছু মনে হতে হবে যে ফোন দেখো, আইফোন নিজে নিজে বানাইছে অ্যাপেল ট্যাপেল দিয়ে। এখন আমরা কি বললাম, 10,000 টাকা যদি টাকা বোঝায়, অর্থ বোঝায় সেম কিছু, সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি। সো 10,000 টাকা ইজ। আচ্ছা, লেস্ট মানে কি জানো? লেস্ট, লেস্ট যখন থাকে তখন আমরা বোঝাই এই ভয়ে যে, এই ভয়ে যে, ধরো আমি তাড়াতাড়ি দৌড় দিতেছি কেন, আমার ক্লাসে লেট হয়ে যাবে। সো আমি এই যে কোনো একটা কিছুর ভয়ে হচ্ছে আমি তাড়াতাড়ি করছি, তখনই সেটাকে বলা হয় লেস্ট। তাহলে লেস্ট যখনই দেখবা তারপর ভার্বের আগে শুড বা মাইট বসাবা। শুড বা মাইট। তাহাবিব হয়েছে, ভেরি গুড। না বাবা, একদম সহজ, একটু পড়ে দেখো, সহজ। সো লেস্ট থাকলে শুড বা মাইট, তাহলে কি বলেছে, স্টাডি অ্যাটেন্টিভলি, ভালো ভালো পড়ো, লেস্ট ইউ ফেইল ইন দ্য এক্সাম। এই যে ভার্বের আগে কি বসাবো, শুড অথবা মাইট, তাহলে লেস্ট ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। দেখো বুঝেছো কিনা? ইশতিয়াক, এটা তুমি ক্লাসের পরে পেয়ে যাবা তো। বুঝেছো? লেস্ট নতুবা শুড হয় চয়নিকা, যদি আমাদের লেস্ট থাকে তখন আমরা ভার্বের আগে শুড বা মাইট বসে, এটা নিয়ম। ওকে, আচ্ছা, তারপর কি আছে দেখো, ইট ইজ হাই টাইম। আমাদের সেন্টেন্সে যদি ইট ইজ টাইম বা হাই টাইম থাকে তখন আমরা কি করব, ইট ইজ টাইম বা হাই টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। পাস্ট ফর্ম V2, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব। সো ইট ইজ হাই টাইম ইউ স্টার্ট, তাহলে স্টার্টটা কি হয়ে যাবে, স্টার্টেড। ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড। বুঝছো? হ্যাঁ, ক্লাস আমি জানি তো বাবা। ওকে, সো এটি, হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ চাঁদ, ওর নাম চাঁদ, অহনা, যারা যারা সঠিক উত্তর দিচ্ছ ভেরি গুড। সো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে আমরা হচ্ছে তোমার ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করব, তাই না? তারপর কি আছে দেখো, আই উইশ যখন থাকে তারপর বি ভার্ব থাকলে আমরা ওয়্যার ব্যবহার করি। এখন আপু আই উইশ, আইয়ের সাথে তো ওয়াজ ব্যবহার করে, ওয়্যার কেন ব্যবহার করতেছি? কারণ আই উইশ এটা একটা আনরিয়েল পাস্টকে বোঝায়, একটা কল্পনাতীত পাস্ট, যেটা হচ্ছে যে তোমার সম্ভব না, ঘটবে না। এজন্য এরপরে আমরা ওয়্যার ব্যবহার করি। যে আই উইশ আই ওয়্যার আ ফেমাস সিঙ্গার। জি, আমি যদি ফেমাস সিঙ্গার হতাম, আমি যে কি সুন্দর গান গাইতেছে। সো আই উইশ আই ওয়্যার। হ্যাঁ, গুড। ওয়্যার কেন হয় বুঝেছো? যে গান গাচ্ছে, এরকম করে গান গাচ্ছে। সো ওয়্যার হলো কারণ এটা হলো আই উইশ। আচ্ছা আপু স্টার্টেড কেন হলো? ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে স্টার্টেড হয়। ওকে, আচ্ছা লাস্ট ওয়ান, রাইস অ্যান্ড কারি ইজ দ্য স্টেপল। স্টেপল মানে হচ্ছে প্রধান খাবার, হ্যাঁ, ফুড অফ এশিয়ান কান্ট্রিজ। তাহলে আপু ইজ কেন হলো? যে মজা করে ভাত খেতেছে, ইজ কেন হলো? রাইস অ্যান্ড কারি দুইটা মিলে একটা খাবার বোঝাচ্ছে। যখন তুমি দুপুরে ভাত খাও তখন তো তুমি বলো না যে আমি অনেকগুলা আমি ৫টা খাবার খাচ্ছি। আমরা কি বলি? আমি খাবার খাচ্ছি, একটা খাবারই তো খাচ্ছি। সব মিলেই তো লাঞ্চ, তাই না? সো এখানে রাইস অ্যান্ড কারি একই টাইপের জিনিস, ২ টা নাউন বোঝাচ্ছি আমরা অ্যান্ড দিয়ে যুক্ত। এজন্য আমাদের এটা সিঙ্গুলার নাউনে হয়। সেম ভাবে একজন বলতেছিল হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, ওইটাও আমরা সিঙ্গুলারে দেই। ঠিক আছে? ব্রেড অ্যান্ড বাটার ইজ আ ফেমাস ব্রেকফাস্ট। ওকে? সো আমরা এত সহজ একটা ক্লাস করলাম, একটা ছোট্টখাট্ট হোমওয়ার্ক দিয়ে দেই। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি সহ একটা নাও, আমি ছাড়া একটা নাও। আয় হায়! চলে গেল আবার।
আচ্ছা, এখন আরেকটা নাও, কারণ আমি দাঁড়ায় থাকলে তো কোয়েশ্চেন দেখবা না। হ্যাঁ, দেখি বাবা। আপনি কি অ্যানিমে দেখেন? হ্যাঁ, অনেক অ্যানিমে দেখি। সাদ বলছি ইংরেজি শেখার জন্য একটা বইয়ের নাম। আপাতত তুমি তোমার ইংলিশ ফার্স্ট পেপার যে বই আছে ওটার ভোকাবুলারি গুলো নোট ডাউন করে ফেলো। গাইজ, আমাদের এটার উপর একটা এক্সাম আছে 16 তারিখ থেকে 17 তারিখ টাইম আছে। অবশ্যই আমরা এক্সামে অ্যাটেন্ড করব। এক্সামে অ্যাটেন্ড না করলে শিখতে পারবো না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অনেক অনেক দিন পর হচ্ছে আমার ক্লাস 9 এর সাথে দেখা হলো। এতদিন পর ক্লাসে দেখা হয়ে খুবই ভাল লাগলো। অনেকগুলা রুলস ছিল। আশা করি তোমাদের মাথায় একটু হলেও ঢুকেছে। যদি তোমাদের খুব বেশি প্যারা লাগে, কোনো সমস্যা নেই, রেকর্ডিং তো দেখতেই পারবা। তারপরেও গ্রুপে পোস্ট করো, আপু তো আছি। ঠিক আছে? অনেকদিন পর তোমাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামী ক্লাসে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার গাইস। আপুর জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টেক কেয়ার। বাই বাই।